রাতে খাবার পর পূর্বী সুরভি মিলে তানভীরের আনা কাঁচা বাজার পাশের বাড়ি ফ্রিজে রেখে এলো। তারপর শুতে গেল সবাই। পূর্বী আজ তানভীরের গা ঘেঁষে শুয়েছে। তানভীর এক হাত পূর্বীর গায়ের ওপর রেখে শুয়ে পড়ল এবং শুয়ে পড়ার প্রায় সাথে সাথেই ঘুমিয়ে গেল। আকাশের উপর থালার মতো মস্ত বড় চাঁদ উঠেছে। ভরা পূর্ণিমার রাত। পূর্বীর বুক আনচান করছে, ভীষণ কান্না পাচ্ছে। ছোটই জীবনের পাওয়া না পাওয়ার হিসেব পূর্বী মিলাতে পারছে না। এক জীবনে মানুষ হাজারবার এই পাওয়া না পাওয়ার হিসেব মিলাতে চায়, কিন্তু পারে না, অথবা হিসেব মিলে না। এই হিসাবের গরমিল খুঁজতে খুঁজতে আমরা একটা জীবন কাটিয়ে দিই। অথচ বেহিসেবে জীবন কি সুন্দর তা আমরা কখনো ভেবেই দেখিনি। সকালটা শুরু হতেই পূর্বীর মনে হলো আজকের দিন ভালো যাবে। মাঝে মধ্যে কিছুদিনের সূচনা মানুষের মন ভালো করে দেয়। আজকের সকালটাও তেমন। ঘুম থেকে উঠতেই পূর্বীর মনে হলো আজকের দিনটি সুন্দর, রৌদ্রোজ্জ্বল ঝলমলে একটা দিন। পূর্বী ঘুম থেকে উঠে কাজে লেগে গেল। পুরো উঠোন ঝাড়ু দিল, ঘর ঝাড়ু দিল, গতরাতের বাসি প্লেট পরিষ্কার করল। পাশের বাড়ি থেকে মাছ মাংস এনে ভেজালো। সুরভি উঠে দেখে তার বোন কাজ করা শুরু করে দিয়েছে। রান্নাঘরের সামনে একটা পিঁড়ি পেতে সুরভি বসল। কালো রঙের শাড়ি পরা মেয়েটিকে কি অপূর্ব সুন্দর লাগছে, যেন শরৎকালের কাশফুল। কোমল নরম মুখখানা যেন পবিত্রতার প্রতীক। পেঁয়াজ কুচি করতে গিয়ে পূর্বীর হাতের চুড়ি একে অপরের সাথে লেগে টুংটাং শব্দ হচ্ছিল। সুরভির মনে হলো এই যেন তার মায়ের প্রতিচ্ছবি। সুরভি মৃদুস্বরে বলল, ববু। মরিচ কাটতে কাটতে পূর্বী বলল, হ্যাঁ বল। তুই এত সুন্দর কেন ববু? ঠিক যেন মায়ের মতো। তোকে কেমন মামা লাগে ববু? পূর্বী থমকে তাকালো বোনের দিকে। সুরভির চোখ টলমলে হয়ে আসে আস্তে ধীরে। পূর্বী হেসে বলল, দূর পাগল, বোনেরা বড় হলে তো মায়ের আরেক প্রতিচ্ছবি হয়ে যায়। তুই জানিস না, তুই যখন আরেকটু বড় হবি তখন তুইও মায়ের মতো হবি। সুরভি বলল, আমি তো মায়ের মতো হতে চাই না ববু। আমি আর একবার মাকে কাছে পেতে চাই। মাকে ভীষণ মনে পড়ে ববু। তুই পরশু চলে যাওয়ার পর আমি বুঝতে পারলাম এই বিশাল পৃথিবীতে আমি সবচেয়ে একা। চারপাশে এত মানুষ, অথচ আমাকে একবার ডেকে বুকে জড়িয়ে ধরার মতো কেউ নেই ববু। তুই যাওয়ার পর কেউ আমাকে একবার ডাকিনি। সে যে শেষবার তোর সাথে একসাথে খেয়েছি, তারপর আমি গত রাতে খেয়েছি ববু। বাড়িতে তো খাবার ছিল, ছোট মায়ের বোন, ভাবি, মা সবাই খেয়েছে। কেউ একটিবার আমাকে ডাকেনি ববু। খাবার পর নষ্ট হয়ে যাওয়ার খাবার ছোট মা মুরগিকে ছিটিয়ে দিয়েছে, আমাকে দিয়ে হাঁসকে দিয়েছে, মসজিদের সামনে সে লেজ কাটা কুকুরকে দিয়েছে। অথচ আমি একটা মানুষ অভুক্ত ছিলাম ববু। কেউ আমাকে একবার ডেকে একটুও খেতে দেয়নি। এরা কুকুর বেড়ালের জন্য মায়া দেখায়, অথচ আজ তো একটা জীবিত মানুষ এদের সামনে ছিল। কেউ একবার ডেকে জিজ্ঞেসও করেনি খেয়েছি কিনা। পেটের ক্ষুধায় আমার যেন প্রাণ বের হয়ে যাচ্ছিল, অথচ কেউ কিছু খেতেই দেয়নি। আমার মায়ের রেখে যাওয়া সংসারে আজ অন্য একজনের দখলদারিত্ব। অভিমানে আমি শুধু পানি খেয়েছি বারবার গিয়ে, তবুও খেতে দিতে বলিনি কাউকে। ববু, তুই যাওয়ার পর আমার মনে হলো কি এক অতল গহ্বর আমার চারপাশে। আমি কাউকে খুঁজে পাচ্ছি না। আমি যেন শূন্যের উপর দাঁড়িয়ে আছি, যে কোনো সময় পা হড়কে পড়ে যাব। একবার পড়ে গেলে আর উঠতে পারবো না। বিছানায় শুয়ে তানভীর শুনল সুরভির সব কথা। শুনে ব্যথিত হলো তানভীরের কোমল হৃদয়। তানভীরের মনে হলো এ যেন এই যুগের এক বন্দি রাজকন্যা। পূর্বে অবাক হয়ে তাকালো বোনের দিকে। তার বোনটাই দুদিনেই যেন কত বড় হয়ে গেছে। পূর্বীর ছায়া সরে যেতে জীবন তার আসল রূপ দেখিয়ে দিয়েছে সুরভিকে। নিজের কান্নাকে বুকের মধ্যে পিষিয়ে ফেলে পূর্বী স্বাভাবিকভাবে বলল, ভাবিস না তুই, তোর ভাইয়া তোকে এখান থেকে নিয়ে যাবে বলেছে। এই তো আর অল্প কিছুদিন। তানভীর উঠে এলো দুই বোনের কথা শেষ হলে। তানভীরকে দেখে পূর্বী উঠে গিয়ে ব্রাশ আর টুথপেস্ট এনে দিল তানভীরকে। হাত মুখ ধুয়ে এসে তানভীর লুঙ্গির উপর একটা টি শার্ট গায়ে দিয়ে উঠোনে এসে বসল মোড়ায়। সুরভি দ্রুত হাতে রুটি বানাতে লাগলো। এক চোলায় আলু ভাজি আর অন্য চোলায় মাংস কষাতে লাগলো পূর্বী। তানভীর তাকিয়ে দেখল কি অভ্যস্ত হাতে দুবোন কাজ করছে। কষানো মাংসের ঘ্রাণে সালমার জিভে জল এলো। পূর্বীর হাতের রান্না ভীষণ ভালো সেটা সালমা জানে। এখন মাংসের ঘ্রাণ পেয়ে সালমার মনে হলো এ কষানো মাংসের ঝোল দিয়ে 2 প্লেট ভাত সালমা অনায়াসেই খেতে পারবে। সালমা উঠে জানালার পাশে এসে দাঁড়ালো।
একটা পিরিচে সুরভি লেবু টুকরো করে রাখছে। সালমার জিভের জল সামলানো দায় হয়ে গেল। লজ্জায়ও যেতেও পারছে না সালমা। তানভীর কি তার ভরসা হয় না? কথার দ্বারা সালমাকে সে চূড়ান্ত অপমান করতে পারে যে কোনো সময়। গতকাল তো দেখেছে সালমা কিভাবে নিজের বোন, ভাবি, খালাকে সে অপমানিত করেছে। সেখানে সালমা তো সৎ শাশুড়ি। নিজের লোভকে দমিয়ে রেখে সালমা বিছানায় গিয়ে বসল, কিন্তু ব্যর্থ হলো। মনে হতে লাগলো সালমার প্রাণ পাখি বের হয়ে যাবে বুকের পিঞ্জর ছেড়ে, যদি এখনই একটু মাংস খেতে না পারে। প্রেগনেন্সির সময়টা এরকমই হয় সালমার মনে রইল না। একটু পর পূর্বী গেল সালমার ঘরে। দরজায় নক করতে সালমা এসে খুলে দিল দরজা। দেখে এক বাটি মাংস, একটা প্লেটে কয়েকটা রুটি নিয়ে পূর্বী দাঁড়িয়ে আছে। পূর্বী কিছু বলার আগে সালমা এক প্রকার কেড়ে নিল পূর্বীর হাত থেকে। কোনো কথা না বলে বিছানায় বসে গাপুস গুপুস করে খাওয়া শুরু করে দিল বাসি মুখে। পূর্বী দাঁড়িয়ে সালমার খাওয়া দেখল কিছুক্ষণ, তারপর সরে গেল। তানভীরকে খেতে দিবে। উঠোনে মাদুর বিছিয়ে তিনজনে আবারও বসল গত রাতের মতো করে। অনেকদিন পরে আজ তানভীর পেট ভরে মাংস খেল। তাদের বাড়িতে রান্না করে বাড়িতে কাজ করা তাহিরা। রেবেকা অথবা বইয়েরা কেউই রান্না করে না। তাহিরা যেভাবে যতটা পারে রান্না করে, সেই রান্না খাবার হিসেবে কোনো মতে চালিয়ে নিতে হয়। রেবেকা এই 10 বছর রান্নার কাছ থেকে ইস্তফা দিয়েছে। 10 বছর আগে তানভীর বিদেশে যাওয়ার পর থেকেই রেবেকার সংসারের স্ত্রী ফিরতে লাগল। তানভীরের বেতন বাড়ার সাথে সাথে রেবেকার শৌখিনতা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। সেই শৌখিনতার রূপ বদলে অপচয়ের রূপ নিল অল্প কয়েকদিনেই। এজন্য 10 বছরে তানভীর একটা বাড়ির জন্য ছুটিতে দেশে আসতে পারেনি। তানভীর বিদেশে থাকতে তারিনের বিয়ে হলো। তারপর একে একে তারেক তুহিন বিয়ে করল। বিদেশে থেকে তানভীর শুধু টাকা পাঠাতে লাগলো। ভাই বোনের বিয়েতে আনন্দ করার ভাগ্য আর রইল না তার। যতবারই তানভীর আসতে চেয়েছে, রেবেকা আতকে উঠে বলেছে, আব্বা, তুই এই সময় দেশে আসলে এত খরচ কেমনে চালামো আমি? তোর মুখের দিকে তো আমরা সবাই তাকাই আছি। বিবেচকের মতো এসে তানভীর তাই সবার আশা ভঙ্গ করতে পারেনি। প্রবাসের মাটিতে গলাকাটা মুরগির মতো একা একা দৌড় পেয়ে মরেছে। বারে বারে বাড়ির কথা মনে করে, কিন্তু কিছু করার ছিল না তার। শুধু তমিজ মিয়া ছেলেকে ফোন করে বলতেন, আব্বা, আর কতদিন থাকবা তুই ওই দেশে? বাড়িতে আসবার মন চায় না আব্বা। এই বুড়ো বাপিরে একবার দেখবার আসবা না? সেই কবে তোমার চাঁদ মুখখান দেখছি। আমার যে মেলা কষ্ট হয় তোমার লাগে আব্বা। প্রতি ঈদে, উৎসবে আমার বাড়িতে চাঁদের হাট বসে। সেই হাটে আমি এর চাঁদেরে খুঁজে পাই না আব্বা। আমার চাঁদটা আমার থেকে বহুদূরে একা একা জ্বলে। কি দরকার এত টাকার? আমার আব্বারে আমি একবার বুকে জড়াইয়ে ধরতে পারি না। এই টাকা তো আব্বা তোমারে ছোঁয়ার সুখ দিতে পারে না। বাপির এই করুণ মিনতি তানভীরের সব কষ্ট দূর করে দিত। রাতে ঘুমাতে যাবার আগে একবার করে ভাবত, কেউ অপেক্ষায় নেই তো কি হয়েছে, আমার আব্বাই আছে আমার অপেক্ষায়। আমার আব্বার তো পরাণ পড়ে আমার জন্য, আমার আর কিসের কষ্ট তাইলে? পূর্বী তাকিয়ে রইল তানভীরের উদাসী মুখটির দিকে। হুট করে পূর্বীর মনে হলো, এই যে কথায় কথায় এত প্রতিবাদ করে মানুষটি, এই প্রতিবাদের পেছনে নিশ্চয়ই এক সীমাহীন ধৈর্যের গল্প লুকিয়ে আছে। যে ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার পর মানুষটা এরকম প্রতিবাদী হয়ে গেছে। তানভীরদের বাড়িতে গিয়েছে পূর্বীর 2 দিন হলো। বাবার বাড়িতে 2 দিন থেকে চলে এসেছে তানভীরদের বাড়িতে। এখানে এসে পূর্বীর মনে হলো কিছুটা যেন স্বস্তি পাচ্ছে এবার সে। অন্তত তানভীরকে ছোট হতে হচ্ছে না। বাবার বাড়িতে যেই 2 দিন ছিল পূর্বীর ভীষণ লজ্জা লাগছিল। তানভীর নিজে বাজার করেছে, পূর্বীর রান্নাবান্না করেছে। সালমা একবারও ডেকে কথা বলেনি। পূর্বী মনে মনে চেয়েছে যাতে তাড়াতাড়ি চলে আসে এই বাড়িতে। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে পূর্বী বাড়ির উঠোন ঝাড়ু দিল। তারপর রান্নাঘরে গিয়ে চায়ের পানি বসিয়ে দিল। একটা বিষয় দেখে পূর্বী কিছুটা অবাক হলো। এ বাড়িতে কেউই খুব একটা নামাজ কোরআন পড়ে না। শুধু তমিজ মিয়া আর তানভীর মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজ পড়তে। পূর্বী পড়ে নেয় নিজের রুমে। বাড়ির মহিলারা কেউই সকালে ওঠে না। সবাই 8টা বাজলে ঘুম থেকে ওঠে। সবার রুটিন একটাই, ঘুম, খাওয়া আর সিরিয়াল দেখা। পূর্বী চা বসিয়ে আরেক চুলায় আটার কাই করে নিল।
তাহিরা এসে আলু গাজর কুচিয়ে দিল। পূর্বী রুটি বানালো, ভাজি বসিয়ে দিল। তাহিরা দুপুরে রান্নার জন্য মাছ তরকারি কাটতে বসলো। পূর্বী এই 2 দিন ধরে সব কাজ করা শুরু করেছে। তানভীরের প্রবল আপত্তি পূর্বী অগ্রাহ্য করে কাজকর্ম করতে লাগলো ঘরের। পূর্বীর রুটি বানানোর মাঝখানে তানভীর ডাক দিল পূর্বীকে চা দেওয়ার জন্য। তানভীরের ডাক শুনে পূর্বী আড়ষ্ট হয়ে গেল। পূর্বী জানে এই লোকটা বাহানা খুঁজছে পূর্বীকে রুমে নেওয়ার জন্য। পূর্বী তাহিরাকে বলল, আপা, আপনি আপনার ভাইকে 1 কাপ চা দিয়ে আসেন, আমি গিয়ে আব্বাকে দিয়ে আসি। তাহিরা পূর্বীর কথা মতো চা নিয়ে গেল তানভীরের রুমে। তাহিরাকে দেখে তানভীর রেগে গেল ভীষণ পূর্বীর ওপর। তাহিরাকে জিজ্ঞেস করলো, পূর্বী কি করছে আপা? ওকে বলো আসতে রুমে, আমার ওয়ালেট খুঁজে পাচ্ছি না। তাহিরা এদিক ওদিক তাকিয়ে বলল, কি কোন ভাইজান? ওই যে 2 বালিশের মাঝখানে আপনার ওয়ালেট। লজ্জা পেল তানভীর তাহিরার কথায়, কিন্তু চেহারায় তা প্রকাশ পেতে দিল না। আমতা আমতা করে বলল, আরে ধুর, ওয়ালেট না তো, আমার ঘড়ি খুঁজছি। তাহিরা বিরক্ত হয়ে বলল, ভাইজান কি অন্ধা নাকি? হাতে ঘড়ি দিয়ে বসে আছেন, আবার কইতেছেন ঘড়ি পান না। তানভীরের প্রচণ্ড মেজাজ খারাপ হলো। তাহিরার সাথে আর একটা কথাও না বলে বিছানায় সোজা হয়ে শুয়ে পড়ল। এই পূর্বে মেয়েটার ওপর ভীষণ অভিমান জন্মেছে তানভীরের। মেয়েটা চড়ুই পাখির মতো শুধু ফুরুত ফুরুত ওড়াল দিয়ে পালিয়ে যায় তানভীরের হাত থেকে। কিছুতেই তানভীর বন্দি করতে পারছে না একে। তাহিরা রান্নাঘরে গিয়ে হাসতে হাসতে গড়াগড়ি খেল। পূর্বী জিজ্ঞাসানো দৃষ্টিতে তাকিয়ে রইল তাহিরার দিকে। হাসি থামিয়ে তাহিরা বলল, তানভীর ভাই, মিছা কথাও কইতে জানে না ভাবি। খাটের উপরে মানিব্যাগ, আমারে কয় আপনারে ডাইকা দিতে, মানিব্যাগ নাকি খুঁজে পায় না। আমি কইলাম ওই তো খাটের উপর। তারপর কয় না ভুল হয়েছে, আমি ঘড়ি পাই না। আমি কইলাম ঘড়ি তো হাতে দিয়ে বসে আছেন। বেচারার কিছু না বললা চিত হইয়া শুইয়া পড়ল খাটে। লজ্জায় পূর্বীর ফর্সা 2 গাল পাকা টমেটোর মতো লাল হয়ে গেল। ধীর পায়ে হেঁটে গেল রুমের দিকে। যতই রুমের দিকে যাচ্ছে পূর্বীর হার্টবিট ততই বেড়ে যাচ্ছে। পূর্বীর মনে হলো আর 1 পা সামনে আগালে সে মরেই যাবে। তবুও গেল রুমে। গিয়ে দেখে চা পড়ে আছে ড্রেসিং টেবিলের ওপর। তানভীর শুয়ে আছে। পূর্বীকে দেখে তানভীর জড়িয়ে ধরল। তারপর রুমের দরজা বন্ধ করে দিল। বাড়ির সবাই একে একে ঘুম থেকে উঠতে লাগলো। খাবার টেবিলে বসে সবাই নাস্তা করছে। বাচ্চদ সুরভি আর তানভীর। তমিজ মিয়া ভাজি মুখে দিয়ে বললেন, ফার্স্ট ক্লাস ভাজি বানাইছোস আজকে তাহিরা, জীবনে প্রথম তুই এত ভালো রান্না করছোস। তাহিরা হেসে বলল, খালুজান কি কন, রান্না তো করেছে নতুন ভাবি, হ্যাঁ রান্নার হাত ভালা। আনিকা রুটি ছিঁড়ে মুখে পড়তে পড়তে বলল, ভালোই তো, বাড়িতে নতুন রাঁধুনির আগমন হয়েছে। এসব রান্নাবান্নার কাজ আমার জাস্ট পেইন লাগে। তারিন বলল, আগুনের তাপ আমার সহ্যই হয় না ভাবি। রেবেকা কথা না বলে খেলেন। তমিজ মিয়া খেতে খেতে বলল, যে রান্ধে হে চুলও বাঁধে বুঝলা। পূর্বের ম্যাট্রিকের রেজাল্ট জানো, গোল্ডেন এ প্লাস পাইছিও। আর তোমাগর না আছে বিদ্যা, না আছে বুদ্ধি, আর না আছে কাজের গুণ। ও কাজ ও করছে বাপের ঘরের, পড়ালেখাও করেছে। মিম বলল, ঠিকই কইছেন আব্বা, পূর্বের আগেরটার গুণও আছে। ও রূপ, আমগর তো বিদ্যা বুদ্ধি রূপ কোনোটাই নাই। এজন্যই বিয়ার এত বছর হয়েছে নিজের স্বামীরে হাত করতে পারি নাই। আমাগর স্বামীরা আমাগর কথা মতো ওঠে না, বহেও না। আর পূর্বীর কি গুণ দেখেন আব্বা, বিয়া হইতে না হইতেই সোনার ডিম পাড়ার রাজহাঁসরে নিজের হাতের মুঠোয় নিয়ে নিছে। তানভীর এখন বইয়ের আঁচলের নিচে ঘুরঘুর করে তাই। মিমের এরকম জবাবে তমিজ মিয়া হত বিহবল হয়ে তাকিয়ে রইলেন। চেয়ারে বসে থাকা বাকি সদস্যদের মুখে 200 ওয়াটের বাল্বের মতো জলজল করে উঠল। রেবেকা নিজেও খুশি হলেন। তমিজ মিয়া টেবিল ছেড়ে উঠে গেলেন। তমিজ মিয়া উঠে যেতেই খাবার টেবিলে হাসি রোল পড়ে গেল। দরজা খুলে তানভীর বের হয়ে এলো পূর্বীকে নিয়ে। চেয়ার টেনে পূর্বীকে বসতে বলে নিজেও বসল। প্লেটে খাবার নিতে নিতে তানভীর মিমকে বলল, মেজো ভাবি, বইয়ের আঁচলের নিচে থাকা যদি এতই খারাপ হয়ে থাকে তবে তুমি কেন প্রতি সপ্তাহে জবেদা খালার বাড়িতে যাও মেজো ভাইয়ার জন্য পান পড়া আনতে? রেবেকা অগ্নিদৃষ্টিতে তাকালো মিমের দিকে। মিমের মুখ শুকিয়ে গেল ভয়ে। গমগমে গলায় রেবেকা বললেন, আমার খেয়ে আমার পরে তুই আমার পোলার লেগে তাবিজ করছো যাতে আমার পোলা আমার কথা না শোনে? তারিন বলল, সি মেজো ভাবি, ভালোবাসা দিয়ে স্বামীর মন জয় করতে না পারলে এসব করে মন জয় করতে চাও কেন? তানভীর হেসে বলল,
আপা, তুইও এমন কোনো সাধু মহিলা না। গত 2 দিন আগেই তো তুই আর মা মিলে গেলি খালার বাড়িতে। তুই গেলি তোর স্বামীর জন্য, আর মা গেল আমার জন্য। এমনকি সেই চিনি মা গতকাল আমার চায়েও মিশিয়ে দিয়েছিল। তোরা পারিসও সবাই। এত অন্ধবিশ্বাস নিয়ে থাকিস কিভাবে সবাই? এভাবে যদি মানুষ বশ করা যেত, তবে রাজনৈতিক নেতারা একে অপরের বিরুদ্ধে এসব করে জিতে যেত। তানভীর পূর্বীকে নিয়ে পূর্বীদের বাড়ি যাচ্ছে। পূর্বী ভীষণ খুশি আজ। সুরভিকে আজকে লেডিস হোস্টেলে দিয়ে দেবে, তাই আনতে যাচ্ছে তাকে। বাড়িতে পা দেওয়ার সাথে সাথে পূর্বীর এতক্ষণের আনন্দ সব উবে গেল। সালমার ঘরের বারান্দায় সুরভি ওপর হয়ে পড়ে আছে বেশ অবস্থায়। ফর্সা হাত পা নীল হয়ে আছে মারের দাগে। পূর্বীর বুক ফাটা আর্তনাদ শুনে সালমা ঘর থেকে বের হলো। বের হয়ে দেখে পূর্বী আর তানভীরকে। বিরক্ত হলো সালমা। কোনো কথা না বলে ঘরে ঢুকে গেল। সুরভির হুঁশ এলো 10 মিনিটের মধ্যে। বোনকে দেখে শক্ত করে জড়িয়ে ধরল সুরভি। কান্না করতে চেয়েও পারল না কান্না করতে, শুধু শক্ত করে জড়িয়ে ধরে রাখল বোনকে। সুরভির এই অবস্থা দেখে তানভীরের আকাশচুম্বী রাগ উঠল। সেই বাড়ির জামাই, সেটা ভুলে গিয়ে লাথি মেরে শালা রান্নাঘর ভেঙে ফেলল। রান্নাঘরে থাকা চুলা, বালতি, হাঁড়ি পাতিল আশ্রে সব ভেঙে ফেলল। সালমা জানালা দিয়ে তাকিয়ে রইল তানভীরের দিকে এবং সাথে সাথে নিজের স্বামীকে ভিডিও কল দিয়ে সব দেখালো। ফয়েজ আহমেদ এখনও মেয়ের জামাইয়ের সাথে কথা বলেননি। নতুন জামাইয়ের এই কাজ দেখে অত্যন্ত রেগে গেলেন তিনি। তানভীরকে অকথ্য ভাষায় গালাগালি করে সালমাকে বললেন ফোন দিতে তানভীরের কাছে। সালমা কিছুটা ভয় পেল, যদি তানভীর তার গায়ে হাত তোলে। তবুও ভয়ে ভয়ে গেল। কোনোরকম হেডফোন না থাকায় তানভীর শ্বশুরের দেওয়া গালি সবটা শুনতে পেল নিজ কানে। এরকম অশ্রাব্য ভাষায় গালি শুনে তানভীর হাত মুষ্টি করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করল। সফল না হলেও কোনো মতে বলল, আপনাদের যখন এতই সমস্যা, আমি আজকে এই সুরভিকে নিয়ে যাব। ও আর এখানে থাকবে না। ফয়েজ আহমেদ বললেন, আমার মাইয়া আমার বাড়ি ছাড়া কোথাও যাইব না। যেই বল আমার মাইয়ারে নিতে চাইব, তারে আমি দেখালোমো। তানভীরের রাগ বহুগুণ বেড়ে গেল। পূর্বীর কোল থেকে সুরভিকে নিয়ে কোলে তুলে নিল। তারপর বলল, আমি যাচ্ছি সুরভিকে নিয়ে। আজ থেকে আমি জানলাম আমার শ্বশুর বাড়ি নাই। শাশুড়ি মারা যাবার সাথে সাথে আমার শ্বশুরও মরে গেছে। পূর্বে সুরভির বাবা মারা গেছে। কোনোদিন কেউ যদি বাবার দাবি নিয়ে ওদের সামনে যায়, তবে আমি নিজ হাতে তার গলায় ছুরি চালামো। তারপর সালমার সামনে গিয়ে বলল, মহিলা মানুষ বলে আপনি বেঁচে গেছেন, নয়তো আপনার মতো ডাইনি মহিলাকে আমি আমার এই শক্ত হাতের এক থাপ্পড়ে সোজা করে দিতাম। এইটুকু বলে থুতু এনে তানভীর থুতু মারল সালমার পায়ের উপর। তারপর বলল, মনে রাখবেন, এই থুতু আপনার পায়ে না, আমি আপনার মুখে মেরেছি। আমি ভালোর ভালো, আবার বেয়াদবের চূড়ান্ত। সালমাকে কিছু বলার সুযোগ না দিয়ে তানভীর চলে গেল। পূর্বীর মাথায় এখনও ঘুরছে। কি থেকে কী সব হয়ে গেল পূর্বী বুঝতে পারছে না এখনও। বাড়িতে আসার পর থেকে পূর্বীর মাথা ধরে রইল। পূর্বীর মনে হচ্ছে সব কিছু যেন ওর মাথার ওপর দিয়ে যাচ্ছে। সুরভির পুরো শরীরে মারের দাগ কালছিটে পড়ে গেছে। পূর্বী পরম মমতা নিয়ে পেইন রিলিফ মলম লাগিয়ে দিল বোনের সারা শরীরে। সুরভি বোনের কোলে মাথা রেখে নিশ্চুপ হয়ে শুয়ে আছে। একটু সময় পর সুরভি বলল, বুবু, আমি আর বাড়িতে যাব না। এবার ছোট মার হাতের মুঠোয় গেলে আমাকে জীবিত রাখবে না আর। পূর্বী শক্ত করে বোনের হাত চেপে ধরে বলল, কিচ্ছু হবে না তোর, তোকে আর যেতে হবে না ওই বাড়িতে। ওই বাড়িতে আমাদের কেউ নাই এখন আর। সুরভি আরও শক্ত করে বোনকে জড়িয়ে ধরল। পূর্বী দেয়ালের সাথে হেলান দিয়ে ভাবতে লাগল, একটা মাত্রই জীবন, অথচ সে জীবনের কত তিক্ত অভিজ্ঞতা হয়েছে ওর। বেঁচে থাকাটাই এখন বিস্ময়কর লাগছে পূর্বীর কাছে। মাথার উপর থেকে মা একজন চলে গেলে মানুষের জীবন কত ছন্নছাড়া হয়ে যায়, তা পূর্বীর চাইতে ভালো আর কে জানে। মাগরিবের কিছু সময় আগে তানভীর বের হলো বাজারের উদ্দেশ্যে। সুরভির জন্য কিছু কেনাকাটা করবে। আগামীকাল সুরভিকে হোস্টেলে দিয়ে আসবে, তাই টুকটাক যা লাগবে সব কিনে দিতে চাচ্ছে তানভীর। মাগরিবের নামাজের পর বৃষ্টি শুরু হলো। শুধু বৃষ্টি না, সেই সাথে শুরু হলো তুমুল বজ্রপাত। বাতাসের তীব্রতায় গাছপালা ভেঙে পড়েছে। গাছের কাঁচা আম সব টুপটুপ করে ঝরে পড়ছে বাতাসের দাপটে।
বিদ্যুৎ চলে গেল সাথে সাথে। রুমে সোলারের লাইট অন করে পূর্বী সুরভিকে জড়িয়ে ধরল। সুরভির গা কাঁপিয়ে জ্বর এলো। পূর্বীর ভীষণ ভয় করল। তানভীর বাড়িতে না থাকায় পূর্বীর ভয় আরও বেড়ে গেল। কাকে ডেকে বলবে সে সুরভির জ্বরের কথা? আর এরা যেমন মানুষ, কেউ এগিয়ে আসবে না। সুরভির জ্বরের ঘরে আজে বাজে কথা বলতে শুরু করলো। পূর্বীকে শক্ত করে আঁকড়ে ধরে বলল, মা আসছি বুবু, মা ডাকছি আমাকে। বুবু, মা কি যে সুন্দর হয়ে গেছে। ও মা, মা, না না, কোনো কথা নাই তোমার সাথে। তুমি কেন আমাদের রেখে চলে গেলে এত তাড়াতাড়ি? আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও না মা। কতদিন তোমার গায়ের গন্ধ পাই না আমি। পূর্বী চিৎকার করে কাঁদল এসব শুনে। সুরভি খামচে ধরল পূর্বীকে। পূর্বী সুরভিকে ছেড়ে দিয়ে শাশুড়ির রুমের দরজায় পাগলের মতো নক করতে লাগল। ঝড়ের শব্দে রেবেকা প্রথমে শুনতে পেল না। কিছুক্ষণ পরে যখন শুনল বাহিরে কেউ ডাকছে, শীতল হাওয়ায় রেবেকার চোখে তন্দ্রা লেগে এলো। পূর্বীর মা বলে ডাক রেবেকার কাছে যথেষ্ট বিরক্তিকর লাগল। যাকে দেখতে নারী, তার চলন বাঁকা। তাই পূর্বীর আকুল গলায় মা বলে ডাকাও যেন রেবেকার মন বিষিয়ে তুলল। আরামদায়ক উষ্ণতা ছেড়ে দিয়ে দরজা খুলে কর্কশ গলায় জিজ্ঞেস করল, কি সমস্যা? এত চেঁচাচ্ছ কেন এই সন্ধ্যায়? ভয়ার্ত গলায় পূর্বী বলল, আমার বোনটার ভীষণ জ্বর উঠেছে মা, ও প্রলাপ বকছে। আমি কি করব এখন? আপনি একটু কিছু করুন না মা, আমাকে বলে দিন আমি কি করব এখন। রেবেকার রাগ তুঙ্গে উঠে গেল। কথায় সে রাগ লুকানোর চেষ্টা না করে যথেষ্ট রাগী গলায় রেবেকা বলল, আমি কি ডাক্তার নাকি? আমার কাছে কোনো ওষুধ নাই, বৃষ্টি থামলে দেখা যাবে তখন। পূর্বী আর কথা বলার সুযোগ পেল না। রেবেকা দরজা বন্ধ করে দিয়ে শুয়ে পড়ল। পূর্বী কিং কর্তব্যে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ করে মনে পড়ল লেবু সিদ্ধ পানি খাওয়ানোর কথা। পূর্বীর মা বেঁচে থাকতে জ্বর এলে লেবু সিদ্ধ করে পানি খাওয়াতো, এতে বেশ উপকার পাওয়া যায় জ্বরে। পূর্বী ছুটল তখন রান্নাঘরের দিকে। অন্ধকার রান্নাঘরে ঢুকে পূর্বী ঘেই হারিয়ে ফেলল। বিদ্যুৎ চলে যাওয়ায় পূর্বী কোনো কিছু খুঁজে পেল না। রান্নাঘরের সোলারের লাইট না থাকায় পূর্বীর জন্য কষ্টসাধ্য হয়ে গেল সব কিছু খুঁজে পাওয়া। হাতড়ে হাতড়ে ফ্রিজ খুলে বের করল। লেবু দুটো বের করে বটি অথবা ছুরি খুঁজল হাতড়ে হাতড়ে। ভাগ্য বিরূপ হলো পূর্বীর। খাড়া করিয়ে রাখা বটি অন্ধকারে পূর্বী দেখল না। পায়ে লেগে গেল বটির তীক্ষ্ণ ফলা। মুহূর্তে রক্তারক্তি শুরু হয়ে গেল। পূর্বীর সেসব খেয়াল নেই। আগে সুরভির কথা ভাবতে হবে তার। সেই বটি তুলে নিয়ে সিঙ্কে ধুয়ে লেবু টুকরো করে নিল। তারপর সিঙ্কের ওপর থেকে একটা ছোট পাতিল নিয়ে লেবু সিদ্ধ করল। চুলার আগুনের আলোয় দেখল পা থেকে রক্ত বেরোচ্ছে। একটা কাপে লেবুর পানি নিয়ে বের হলো নিচের রুমের দিকে। রুমের সামনে যেতেই শুনল সদর দরজায় কেউ কড়া নাড়ছে। তানভীর এসেছে ভেবে গিয়ে দরজা খুলল পূর্বী। দরজা খুলে দেখে বাহিরে পুলিশ দাঁড়িয়ে আছে, সাথে সালমা দাঁড়িয়ে আছে। ভয়ে পূর্বীর অন্তরাত্মা কেঁপে উঠল। তানভীর বাড়িতে নেই, তমিস মিয়াও বাড়িতে নেই। চাঁদমোহর থানার ওসি সালমার খালাতো ভাই। সালমা থানায় গিয়ে লিখিত অভিযোগ করেছে তানভীরের বিরুদ্ধে। পূর্বীকে দেখে সালমার মুখ থেকে একটা নোংরা গালি বের হয়ে এলো। সুরভি না থাকলে ঘরের সব কাজ সালমার করতে হবে। আজকালকার দিনে কাজের মেয়ে পাওয়া গুপ্তধন পাওয়ার চাইতেও দুরূহ কাজ। সেই হাতের লক্ষ্মীকে সালমা কিভাবে পায়ে ঠেলবে? সুরভিকে নিয়ে যাওয়ার জন্য তাই সালমা এত দূর এগিয়েছে। ওসি কামরুল ইসলাম পূর্বীর দিকে তাকালো লোভাতুর দৃষ্টিতে। সন্ধ্যাবেলার ঘরের এই হালকা আলোয় সামনে দাঁড়িয়ে থাকা সুতি শাড়ি পরা মেয়েটিকে মনে হচ্ছে অপ্সরা। চোখের জলে দু চোখের কাজল লেপটে আছে। ফোলা ফোলা চোখ দুটো, এলোমেলো চুলের খোপা শাড়ির ফাঁকে বের হয়ে থাকা বাঁকা কোমর কোনোটাই কামরুলের দৃষ্টি এড়ালো না। ফিসফিস করে সালমাকে বলল, এরকম তাজা একটা ফুল তোর বাড়িতে ছিল, আমাকে জানালি না মা তুই? সালমা চিমটি কেটে বলল, ছোটটা বড়টার মতোই, ছোট বলে এখনো নজরে পড়ছে না। পূর্বী থরথর করে কেঁপে উঠে বলল, ছোট মা আপনি? কামরুল বলল, মিসেস সালমা আহমেদ আমাদের কাছে লিখিত অভিযোগ করেছেন। ওনার ছোট মেয়েকে আপনারা জোরপূর্বক তুলে এনেছেন ওনার বাড়ি থেকে। সেই সাথে আপনার স্বামী তানভীর হোসেন ওনার বাড়িতে ভাঙচুর করেছে, খুন করার হুমকি দিয়েছে। আমরা তানভীর সাহেবকে অ্যারেস্ট করতে এসেছি এবং সুরভিকে নিয়ে যেতে এসেছি। পূর্বীর মনে হলো একে একে 7 আসমান যেন ওর মাথায় ভেঙে পড়েছে। কী সব কথা বলছে এই লোকটা?
কামরুল সবাইকে নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল পূর্বীর অনুমতি না নিয়ে। তারপর পূর্বীর রুম থেকে গিয়ে সুরভিকে তুলে নিল কামরুল। পূর্বী ছুটে গিয়ে টানা হেঁচড়া শুরু করে দিল। পাগলের মতো চিৎকার করে বলল, আমার বোনকে কোথাও নেবেন না, ও আমার প্রাণ, ওকে উনি খুন করে ফেলবে। কামরুল হেসে বলল, ম্যাডাম, আমাদের কাছে অভিযোগ আছে, সুরভির অভিভাবক আপনি না, সুতরাং আপনার কোনো অধিকার নেই ওকে আটকে রাখার এখানে। তানভীর সাহেবকে তো আজ পেলাম না, আমরা আগামীকাল আবার আসব। হতভম্ব পূর্বীকে সেখানে রেখেই সালমা পুলিশ সহ চলে গেল সুরভিকে নিয়ে। অচেতন সুরভি জানতেও পারল না কোথায় যাচ্ছে এখন, কে নিয়ে যাচ্ছে তাকে। তুমুল ঝড় বৃষ্টি উপেক্ষা করে সুরভিকে নিয়ে চলে গেল। পূর্বী তখনও মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তারপর কখন যেন পূর্বীর জ্ঞান হারালো, তা পূর্বী নিজেও জানতে পারল না। হাত থেকে কাচের কাপ পড়ে ভেঙে টুকরো টুকরো হলো। পা থেকে রক্ত বের হয়ে রক্তে ভেসে গেল পূর্বীর পরনের শাড়ি। এতগুলা মানুষ একটা ঘরে থাকার পরেও কেউ জানল না কি হয়ে গেল। তানভীর বারবার কল দিতে লাগলো পূর্বীকে, সুরভির জুতার সাইজ কত তা জানার জন্য, কিন্তু পূর্বী কল রিসিভ করল না। বৃষ্টি থামল রাত 9টার দিকে। তানভীর বাড়িতে এসে দেখে সদর দরজা হাট করে খোলা। পূর্বীর দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে, পাশে ভাঙা কাচের টুকরো। কেটে যাওয়া পা থেকে রক্ত বের হয়ে হলুদ শাড়ি এখন খয়েরি রঙের হয়ে গেছে। বার কয়েক সুরভিকে ডাকল তানভীর, কিন্তু সাড়া পেল না। প্রকৃতির ঝড় থেমে গেলেও সুরভির জীবনে যে ঝড় উঠেছে তা যে থামেনি, তা কি তানভীরের ধারণা ছিল? কখনো কি ভেবেছি কেউ? সুরভির জ্ঞান ফিরল কামরুলের কাঁধে। অচেনা লোকের কাঁধে নিজেকে দেখে সুরভির নেমে যাবার জন্য লাফ দিয়ে উঠল। কামরুলের শক্ত হাতে চাপ থেকে নিজেকে মুক্ত করতে পারল না। কিছুক্ষণ পর বুঝতে পারল কঠোর হাতের লোকটা তাকে বাড়িতে নিয়ে এসেছে। বাড়ির কথা ভাবতেই ভয়ে সুরভির গলা শুকিয়ে গেল। এ বাড়ির সুরভির কাছে জেলখানার চাইতেও নিকৃষ্ট। সুরভি আকুল গলায় ডাকল, বুবু, বুবু গো, কই তুই? আমাকে কেন বাড়িতে পাঠিয়ে দিলি তুই? আমি এখানে কিভাবে থাকব? আমি কি তোকে বেশি জ্বালিয়েছি নাকি? তবে কেন তুই এভাবে লুকিয়ে আমাকে বাড়িতে পাঠিয়ে দিলি বুবু? তোকে ছেড়ে আমি থাকবো কি করে? আমার আর কি আছে এই দুনিয়ায় তুই ছাড়া বুবু? মা মরে গিয়ে তোর কাছে রেখে গেছে, তুই কার কাছে দিলি আমাকে বুবু? তানভীর পূর্বীকে বিছানায় নিয়ে শুয়ে দিয়ে চোখে মুখে পানির ছিটা দিল, পায়ে ব্যান্ডেজ করে দিল। হাতে পায়ে তেলে মালিশ করতেই আস্তে ধীরে পূর্বীর চোখ খুলে তাকালো। তারপর কোথাও সুরভিকে না দেখে চিৎকার করে বলল, আমার বোন কই? আমার বোনকে ওরা কেন নিয়ে গেছে? আপনি আমার বোনকে নিয়ে আসেন। আমার বোন আমার কলিজার টুকরা। এই পৃথিবীতে আমার একমাত্র আপনজন শুধু আমার বোনটাই আছে। এত কোটি কোটি মানুষের মধ্যে আমাকে জড়িয়ে ধরে বুবু বলে ডাকার জন্য আল্লাহ একটা মানুষকে দিয়েছে। আমার বোনকে আপনি ফিরিয়ে আনেন না প্লিজ। কেন গেলেন আপনি বাজারে? আপনি থাকলে তো ওরা আমার বোনকে নিয়ে যেতে পারত না। আপনার জন্য আমার বোনকে ওরা নিয়ে গেছে। পূর্বীর কথা শেষ হলে তানভীর জিজ্ঞেস করল, কে নিয়ে গেছে? আমাকে বলো আগে, সব খুলে। পূর্বী একে একে সব কিছু খুলে বলল। নিজের মায়ের ব্যবহারে তানভীরের মাথা লজ্জায় নিচু হয়ে গেল। সব বলার পর পূর্বী আবারও কাঁদতে লাগল। বিছানায় লুটিয়ে পড়ে গড়াগড়ি দিতে দিতে বলল, আপনি এখনই যান, আমার বোনকে নিয়ে আসেন আপনি। আমি মরে যাব আমার বোনকে না পেলে। আমার সুরভির ভীষণ জ্বর ছিল, ওকে যদি ছোট মা আবারও মারে ও তো মরেই যাবে। আমার মা তো আমার হাতে দিয়ে গেছে এই ছোট্ট পাখিকে, আমি কেন পারলাম না তাকে রক্ষা করতে? আপনি জানেন এখনই। কিছু সময়ের জন্য ঝড় থেমে আবারও প্রলয়ঙ্কারী ঝড় শুরু হলো। মনে হচ্ছে যেন আকাশ প্রচণ্ড আক্রোশে ফেটে পড়বে। বজ্রপাতের শব্দে কানে তালা লাগার জোগাড়। মেঘে মেঘে আঘাত লেগে করাত করাত শব্দ হচ্ছে। তানভীর পূর্বীর হাত ধরে বলল, কাল সকালে যাব পূর্বী, এখন দেখো কেমন ঝড় হচ্ছে। এই রাতে আমরা কিভাবে যাব বলো? ও তো হাঁটতে পারবে না। ঝড় থামুক, দিনে গিয়ে নিয়ে আসবো। সুরভির গলা শুকিয়ে গেল, পুরো শরীর থরথর করে কাঁপছে সুরভির। সুরভিদের ঘরের পিছনে পারভিনের কবর। সুরভি চিৎকার করে ডাকল এবার নিজের মাকে। মেয়ে থেকে 5-6 হাত দূরে মাটির ঘরে শুয়ে থাকা পারভিন পারল না কোনো জবাব দিতে। কামরুল ঠিক করেছে রাতটা এখানেই থেকে যাবে।
এই ঝড় বৃষ্টি রাতে আর এত দূরের পথ যাওয়া সম্ভব হবে না। কিছু মানুষকে শয়তান তার কঠিন অনুসারী বানিয়ে ফেলে, যাদের মানুষ বলে শয়তানের চেলা। কামরুলও তেমন। লোকে কামরুলকে বলে বাঘে ছুলে হয় 18 ঘা, পুলিশে ছুলে হয় 36 ঘা, আর ওসি কামরুল ছুলে হয় 136 ঘা। অর্থ নারীলোভী কামরুলের চোখে 7 বছর বয়সী শিশু যা, 27 বছরের যুবতীয়তা, আর 70 বছরের বৃদ্ধাওতা। পূর্বীকে দেখে কামরুলের মনে যে কামনার আগুন জ্বলে উঠেছে, তাই রাতের ঝড় যেন আরও বাড়িয়ে দিল। এই রাতে একটা নারী দেহ না পেলে কামরুলের কিছুতেই চলবে না। সালমা কামরুলের মনোভাব বুঝতে পারল, কিন্তু কিছু জানতে চাইল না কামরুলের কাছে, আর না কোনো কিছু বলল। কামরুল থাকতে চাইলে সালমা সাদরে গ্রহণ করল। কামরুল হেসে বলল, তোর ঘরে থাকলে মজা পাবো না, তুই তো এখন ডিমলা মাছের মতো। কামরুলের অশ্লীল কথায় সালমা খিলখিল করে হাসল। তারপর বলল, ওই ঘরে 2টা বিছানা আছে কামরুল ভাই, তোমার কোনো অসুবিধা হইব না ওই ঘরে। সুরভির ঘরে সে কামরুল সুরভিকে ওপর হয়ে শুয়ে থাকতে দেখল। হাঁটু পর্যন্ত পরনের সেলর উঠে আছে। সুরভিকে অচেতন মনে করে কামরুল হাত দিল সুরভির হাঁটুতে। একটা নোংরা স্পর্শে ঘৃণায় রিরি করে উঠল সুরভির সারা শরীর। বিড়বিড় করে কামরুল বলল, পাতো নয়, যেন মাখন। ছোটটা এখন কচি, বড়টা তো তাইলে একেবারে রসালো। শালার আমার ভাগ্য আসলেই ভালো, এরকম একটা রাতে এরকম তাজা ফুল কেউ পায় নাকি? এসব অশ্লীল কথার মানে সুরভি না বুঝলেও এটুকু বুঝল, স্কুলে ম্যাডামরা মেয়েদের জন্য সচেতনতা তৈরি করার জন্য সবসময় যেসব উপদেশ দিত, যেসব লোকেদের থেকে দূরে থাকতে বলতো, এই লোকটা তেমনই লোক। এদের হাত থেকে নিজেকে বাঁচাতেই কত মেয়েরা নিজের প্রাণ ত্যাগ করে, তবুও নিজেকে ধরায় দেয় না এদের কাছে। কামরুলের হাত সুরভির কোমরে উঠে আসতেই সুরভি চিৎকার করে উঠে বসল। তারপর বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে কামড়ে ধরল কামরুলের গালে। 2 হাত দিয়ে কামরুল এলোপাথারি কিল বসাতে লাগলো সুরভির পিঠে। মার খেয়ে সুরভির পুরো শরীর কেঁপে উঠল, কিন্তু তবুও ছাড়ল না সুরভি। মেয়েদের মন অল্পতেই অনেক কিছু বুঝে যায়, তাই সুরভিও বুঝে গেল এই লোকটা তার সাথে খারাপ কিছু করতে চায়। কিছুতেই সে এই লোকের উদ্দেশ্যে সফল হতে দিবে না। কামরুল সুরভির চুলের মুঠি চেপে ধরে হ্যাচকা টান দিতেই সুরভি ছেড়ে দিল, কিন্তু যেটুকু সময় পেয়েছে তাতেই কামরুলের গাল কেটে রক্ত বেরোতে লাগলো। সুরভি নিজের জিহ্বায় রক্তের নোনতা স্বাদ পেল। বনো পশুর মতো কামরুল হানা দিল সুরভির ওপরে। ছোট পাখির বাচ্চার মতো হালকা শরীরটা দুমড়ে মুচড়ে যেতে লাগলো মানুষরূপী জানোয়ারের নিচে পড়ে। সুরভির 2 ঠোঁট কামড়ে ধরল প্রচণ্ড রাগে। ব্যথায় সুরভি চোখে সর্ষে ফুল দেখল যেন। অসুরের ন্যায় শক্তিশালী একটা লোকের সাথে এভাবে পেরে উঠবে না সুরভি বুঝতে পারল। একে এভাবে না, অন্যভাবে পরাস্ত করতে হবে। যায় তবে প্রাণ যাবে, তবু এভাবে নিজেকে খাবলে খেতে দিবে না সেই লোককে। সুরভি নিজের নড়াচড়া বন্ধ করে দিল। কামরুল ভাবল সুরভি হয়তো ক্লান্ত হয়ে পড়েছে। এমনিতেই সে দেখেছে জ্বরে মেয়ের শরীর পুড়ে যাচ্ছে। তাছাড়া এরকম ছোট একটা মেয়ে তার সাথে পেরে ওঠার কথা না এতক্ষণ সময়। আবার একবার কামরুলের অহংকার হলো নিজের শক্তি দেখে। কামরুল সুরভির 2 হাত ছেড়ে দিয়ে পরনের জামা টেনে খোলায় মনোযোগ দিল। দেহে অবশিষ্ট যতটুকু শক্তি ছিল সুরভি সেটুকু সঞ্চয় করে লাফিয়ে উঠে নিজের 2 আঙ্গুল ঢুকিয়ে দিল কামরুলের এক চোখে। একটা তীব্র আর্তনাদ এই ঝড়ঝনটা ভেদ করে সালমার কানে গিয়ে পৌঁছাল। চোখ চেপে কামরুল গঙ্গাতে লাগলো, চোখ থেকে রক্ত পড়ছে তার। 2 লাফে সুরভি উঠে নেমে গেল বিছানা থেকে। তারপর সোজা গিয়ে ঘরের তাকে থাকা ইঁদুর মারার বিষ খেয়ে নিল। চোখ চেপে ধরে কামরুল হাতড়ে হাতড়ে উঠে এলো সুরভিকে ধরার জন্য। সুরভি দ্রুত দৌড়ে বের হয়ে গেল। বিষক্রিয়া ততক্ষণে শুরু হয়ে গেছে। নীল হয়ে গেল ফর্সা মুখখানা। অবসন্ন দেহটা কোনোমতে নিয়ে গেল মায়ের কবরের ওপর। চিৎকার করে পূর্বীকে ডেকে বলল, বুবু রে, ও বুবু, আমি মরে যাচ্ছি রে বুবু। আর কোনোদিন তোর বোন তোকে ডাকবি না রে বুবু, আর জ্বালাবে না তোকে। তোকে আর বোনের চিন্তা করতে হবে না। এই পৃথিবীর মানুষেরা বড়ই নিষ্ঠুর বুবু। এরা সবাই একটা নোংরা মন নিয়ে চলাফেরা করে। এরা আমাকে আরও কয়েকটা দিন বাঁচতে দিল না এই পৃথিবীতে। মায়ে একজন এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সাথে সাথেই পৃথিবীর মানুষেরা তাদের আসল রূপ দেখিয়ে দিল আমাকে। আমার আশ্রয় কারো কাছেই হলো না বুবু, তুইও পারলি না আমাকে আশ্রয় দিতে। আমি আবার আমার মায়ের কাছে চলে যাচ্ছি।
আমার মাই পারবে শুধু আমাকে তার বুকের মধ্যখানে জায়গা দিতে। তারপর মায়ের কবর জড়িয়ে ধরেই এই পৃথিবী থেকে বিদায় নিল একটা অবুঝ ও নিষ্পাপ পাখি, যে পাখি আর তার মধুর সুরে বুবু বলে ডাকবে না কাউকে, যে পাখি আর বারবার খিদে পাওয়ায় বোনকে জ্বালাতন করবে না, যাকে নিয়ে সবার চিন্তা ছিল, সবার চিন্তার অবসান ঘটিয়ে দিয়ে বিদায় নিল এই নিষ্ঠুর পৃথিবী থেকে। সারা রাত পূর্বী অপেক্ষায় ছিল কখন পূব আকাশে সূর্য উদয় হবে। অপেক্ষা করতে করতে পূর্বীর মনে হলো আজকের রাতটা যেন পৃথিবীর দীর্ঘতম রাত, কিছুতেই শেষ হচ্ছে না। ঘড়ির কাঁটা সেকেন্ডের পার হতেই যেন ঘন্টা লাগছে। অবশেষে তিমির কেটে উদয় হলো ভোরের আলো। সারা জাহান ভোরের আলোয় আলোকিত হয়ে উঠল। ঝড়ের আঘাতে ভেঙে গিয়েছে গাছপালা, মানুষের ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে আছে সব। প্রকৃতি শান্ত হয়ে আছে, যেন গতরাতে কিছুই হয়নি। ভোরের ঠান্ডা বাতাস মন প্রাণ জড়িয়ে দিচ্ছে সবার। শুধু পূর্বী টের পাচ্ছে বাতাসে আজ ভেসে বেড়াচ্ছে যেন একটা চাপা গুঞ্জন। কে জানে কিভাবে পূর্বীর মন সেই গুঞ্জন টের পেল, যেন বাতাস ফিসফিস করে পূর্বীকে কোনো দুঃসংবাদ দিচ্ছে। পূর্বীর বুকের ভেতর জ্বলছে ধিকি ধিকি আগুন। ছোট বোনটা কেমন আছে না জানা পর্যন্ত এই আগুন নিভবে না। এত বড় একটা পৃথিবীর কেউই জানল না একটা মেয়ে বুকের ভেতর চেপে রেখেছে একটা দুঃখের নদী, যে নদীর ঢেউয়ের আঘাতে ভেঙে যাচ্ছে মেয়েটার ছোট্ট বুকটা। নামাজ পড়ে তানভীর পূর্বীকে নিয়ে বের হলো। তানভীরের মোটেও ইচ্ছে ছিল না দ্বিতীয়বার ওই বাড়িতে যাওয়ার, কিন্তু পূর্বীর জন্য যেতে হচ্ছে। আর চোখে তাকালো পূর্বীর দিকে তানভীর। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে পূর্বী। পূর্বীর নিজেদের বাড়িতে পা দিতেই টের পেল বাড়িটা আজকে নীরব হয়ে আছে। এক অজানা ভয় পূর্বীকে চেপে ধরল। বুকের ভেতর একটা চিনচিনে ব্যথা শুরু হলো পূর্বীর। জোর গলায় পূর্বী ডাকলো সুরভির নাম ধরে। একবার ডাকলো, দুইবার ডাকলো, তারপর বারবার ডাকলো, নেই নেই নেই, কোথাও নেই। আছে কোকিল কণ্ঠী। পূর্বীর ডাক প্রতিধ্বনি হয়ে ফিরে এলো পূর্বীর কাছেই। কেউ জবাব দিল না। সালমা বিরক্ত হয়ে ভীষণ, এত ভোরে আবারও এরা এসে হাজির হয়েছে। কামরুল এক চোখে কিছু দেখতে পাচ্ছে না, অন্য চোখে সে দেখল ঘরের পেছনে সুরভি শুয়ে আছে। সুরভির মুখ দেখে কামরুল বুঝে গেল এই মেয়ার বেঁচে নেই। তড়িঘড়ি করে কামরুল বের হয়ে গেল ঘর থেকে। পূর্বীদের পাশ দিয়ে ছুটল সে, কেউ কিছু জানার আগে। এই বাড়ি থেকে বের হবার আর কোনো দ্বিতীয় রাস্তা নেই। কামরুলকে ওই ঘর থেকে বের হতে দেখে তানভীর দৌড়ে এলো ঘরে। কোথাও সুরভিকে পেল না। ডাকতে ডাকতে ঘরের পিছনে গেল। পূর্বীও গেল তানভীরের পিছনে। সুরভিকে এভাবে শুয়ে থাকতে দেখে তানভীর ডাকতে নিল। পূর্বী থামিয়ে দিয়ে বলল, ডাকবেন না ওকে, সুরভি ঘুমাচ্ছে, ঘুমাগো। আপনি কোলে করে ওরে ঘরে বিছানায় শুয়ে দিন, আর দেখুন তো ওর জ্বর আছে কিনা। তানভীর সুরভির গায়ে হাত দিতেই ওর সারা শরীর ঝাঁকি দিয়ে উঠল। এই শরীর তো বরফের মতো ঠান্ডা হয়ে আছে। চমকে তাকালো নিজের বইয়ের দিকে। পূর্বী দেখল তানভীরের দু চোখ আস্তে আস্তে জলে টইটুম্বুর হয়ে যাচ্ছে। তারপর চুপ করে এক ফোঁটা জল শিশির বিন্দুর মতো ঝরে পড়ল তানভীরের চোখ থেকে। তানভীর আস্তে করে বলল, সুরভির ঘুম আর কখনো ভাঙবে না পূর্বী। একটা কথাই পূর্বীর চিন্তা ভাবনা সবকিছু এলোমেলো করে দিল। ধপ করে মাটিতে বসে গেল পূর্বী। তারপর কোমল সুরে বলল, চলে গেছে? মায়ের কাছে বুঝি নিয়ে গেছে মা ওকে? মা ওকে বেশি ভালোবাসত তো ছোট বলে, তাই বুঝি আদরের মেয়েকে ছেড়ে মা থাকতে পারল না বলেন? দেখলেন তো এই দুনিয়ায় আমাকে কেউই ভালোবাসে না। আমাকেও সাথে নিলে কি এমন ক্ষতি হতো মায়ের? আমি কি সুরভির আদরে ভাগ বসাতাম নাকি বলেন? পৃথিবীর সব ভাষা যেন আজ থেমে গেছে পূর্বীর কথা শুনে। কি জবাব দিবে পূর্বীকে তানভীর? সুরভিকে কোলে করে নিয়ে গেল তানভীর। উঠোনে পাটি পেতে শোয়ালো সুরভিকে। বিষে নীল হয়ে যাওয়া মানুষটার মুখে যন্ত্রণার ছাপ। তানভীর পূর্বীর দিকে তাকালো, পূর্বীও তাকালো তানভীরের দিকে। যা বোঝার পূর্বী বুঝতে পেরে গেছে। বোনের পায়ের পাশে বসিয়ে পূর্বী বলল, কাউকে কিছু বলবেন না প্লিজ, আমার অনুরোধ রইল। পুলিশ জানতে পারলে আমার বোনটাকে পোস্টমর্টেম করতে নেবে। আমার বোনকে তো আমি ফিরে পাবো না আর। তবে শুধু শুধু এসব করে কি লাভ হবে? তাছাড়া আজকাল মর্গেও মেয়েদের লাশ নিরাপদ না। তানভীর পূর্বীর কথায় যতটা আঘাত পেল তার চেয়ে বেশি অবাক হলো পূর্বীকে এরকম শান্ত থাকতে দেখে। কোনো চিৎকার করছে না, কাঁদছে না, কেমন শান্ত হয়ে আছে, যেন কিছুই হয়নি।
সুরভি মরে যাবারই ছিল যেন। গতরাতের দেখা সেই অস্থির মেয়েটার সাথে আজকের এই শান্ত মেয়েটির কোনো সাদৃশ্য তানভীর খুঁজে পেল না। পূর্বীর হাত ধরে তানভীর কেঁদে দিয়ে বলল, পূর্বী, তুমি কেন কাঁদছ না? তোমার এই শান্ত ভাব আমার সহ্য হচ্ছে না। তুমি একটু কাঁদো পূর্বী, কেঁদে হালকা হয়ে নাও তুমি। মুচকি হাসল পূর্বী, তারপর হেসে বলল, কেন কাঁদবো বলেন? যাকে আমি নিজেই শক্ত হাতে ধরে রাখতে পারলাম না, তার জন্য এখন মায়া কান্না করে কি লাভ হবে? আমার বোনটাও বুঝে গেছে যে তার বোন একটা অযোগ্য মেয়ে, দায়িত্ব জ্ঞানহীন মেয়ে। তাই তো সে মায়ের কাছে চলে গেল। আমার তো খুশি হবার কথা। আমার আর কোনো পিছুটান নেই। কাউকে নিয়ে আর ভাবতে হবে না। আমি এখন সুতো কাটা ঘুরি। পূর্বীর বলা প্রতিটি কথা যেন কাটার মতো বিছে তানভীরের বুকে। তানভীর জানে এই মেয়েটা মেন্টালি আনস্টেবল। কি বলছে কিছুই বুঝে বলছে না। পূর্বী গিয়ে সালমাকে ডেকে বলল, ছোট মা, সুরভি মরে গেছে। আর কোনো যন্ত্রণা রইল না আপনার। সালমা চমকে গেল পূর্বীর কথা শুনে। সুরভি মরে যাবে এটা তার ভাবনাতেও ছিল না। মারুক আর যাই করুক, মেরে ফেলতে চায়নি সালমা কখনো। ছুটে এলো সালমা উঠোনে। সুরভির লাশ থেকে বুক কেঁপে উঠল সালমার। পূর্বী বলল, ভয় পাবেন না। আপনার কোনো অভিযোগ নেই কারোর ওপর। আল্লাহ বিচার করবে যাদের জন্য আমার বোন আজ দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তানভীরের সহ্য হলো না। সালমার দিকে তেড়ে গেল সে। পূর্বী বাধা দিল। ঘণ্টা দুয়েকের মধ্যেই সুরভির দাফন কার্য শেষ হয়ে গেল। গোসল করাতে গিয়ে পূর্বী দেখতে পেল সুরভির গায়ে নখের আঁচড়, ঠোঁটে কামড়ের দাগ, বুক চিরে একটা দীর্ঘশ্বাস ছিল পূর্বীর। সবকিছু বুঝে গেল পূর্বী। 10-12 জন মানুষ নিয়ে জানাজা পড়িয়ে পারভিনের পাশেই কবর দিল সুরভিকে। দুপুরের মধ্যে পূর্বী চলে গেল নিজের শ্বশুরবাড়ি। নিজের রুমে গিয়ে লম্বা হয়ে শুয়ে রইল। শান্ত পূর্বীকে দেখে তানভীরের বুক ফেটে যাচ্ছে। কেন ওই মেয়েটা এত শান্ত হয়ে আছে? কেন একটু আহাজারি করছে না? এত ব্যথা বুকে জমিয়ে রাখলে ব্যথার চাপে যেয়ে মেয়েটাও মরে যাবে। তানভীর বলল, আমাদের থানায় যাওয়া উচিত ছিল পূর্বী। এভাবে কেন ছেড়ে দেবে এদেরকে? পূর্বী বলল, আইনের রক্ষক যখন ভক্ষক হলো, বিচার করবে কে? আমার বোনকে ওই লোকটা রেপ করতে চেয়েছিল। যখন আর লড়ার শক্তি পায়নি, সুরভি তখনই বিষ খেল। আমার বোনকে ফিরে আসবে পুলিশের কাছে গেলে। আমাদের কাছে কি কোনো প্রমাণ আছে? অযথা আমার বোনের লাশটা কাটাছেঁড়া হবে। কম তো যন্ত্রণা পায়নি ও বেঁচে থাকতে। মরে গিয়েও শান্তি দেব না বলেন? আর কত? তানভীর চুপ করে রইল। তানভীরের মা ডাকল দুপুরে তানভীরকে ভাত খেতে যেতে। তানভীরের আগে পূর্বী গেল খাবারের জন্য। পিছন পিছন তানভীরও গেল। আর দিনের চাইতে ভালো করে খেলো আজ পূর্বী। নিজে থেকে চেয়ে মাছ 2 পিস নিল। তানভীরও খেতে পারল না। ভাত নিয়ে নেড়েচেড়ে উঠে গেল। কাউকে কিছু বলল না বাবাকে ছাড়া। তমিজ মিয়া ব্যথাতুর নয়নে তাকালো পূর্বীর দিকে। চেহারায় কোনো কষ্টের ছাপ নেই। শান্ত হয়ে খাচ্ছে মেয়েটা। তমিজ মিয়া অবাক হলো পূর্বীর সহ্য শক্তি দেখে। কিভাবে হজম করলো মেয়েটা সব? এটুকু একটা মেয়ের এত সহ্য শক্তি কিভাবে হলো? তানভীরের মনে অনুশোচনা জাগতে লাগলো। কেন সে রাতে নিয়ে গেল না পূর্বীকে? তানভীর কিছু বলার আগে পূর্বী নিজেই বলল, গতরাতে যদি ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমি একবার বাড়ি যেতাম, তবে হয়তো আমার বোনটা আজ বেঁচে থাকতো। আপনি গেলেন না আমাকে নিয়ে। তানভীর কি জবাব দেবে বুঝতে পারল না। করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল পূর্বীর দিকে। যে ঝড় ছিল তাতে বের হবার কোনো অবস্থা ছিল না। তার উপর পূর্বীর পায়ের অবস্থাও খারাপ ছিল। পূর্বীর জানালায় মাথা ঠেকিয়ে চুপ করে বসে রইল। সুরভির মৃত্যুর পর থেকে পূর্বীর আচার আচরণ, ব্যবহার সবকিছুই বদলে গেছে। অবুঝ নির্বোধ মেয়েটা যেন আগের চাইতে আরও বুঝদার হয়ে উঠেছে। তানভীর অনেকবার চেয়েছে কামরুল আর সালমার বিরুদ্ধে অ্যাকশন নিতে, কিন্তু পারেনি। পূর্বীর একটাই কথা, সুরভি তো আর ফিরে আসবে না। অযথা ঝামেলায় জড়ানো হবে। সুরভিকে ওরা বাঁচতে দিল না। এবার যদি তানভীরও কিছু হয়ে যায়, তবে পূর্বীর ঠাঁই কার কাছে হবে? তানভীর অগত্যা হাল ছেড়ে দেয়। পূর্বীর দিনরাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে। আল্লাহ তার অসহায় বান্দার দোয়া কোন সময়ে পূর্ণ করেছে পূর্বী জানে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। পূর্বী মনে প্রাণে বিশ্বাস করে এটা। সেই বিশ্বাসের জোরেই একদিন তানভীর খবর নিল চাঁদমোহর থানার ওসি কামরুল সন্ত্রাসীদের হাতে খুন হয়েছে।
এলাকার ইয়াবি ব্যবসায়ীরা কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা নিয়ে কামরুল ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য এলাকায় ঢুকতে সাহায্য করত। চাঁদার টাকা নিয়ে কথা কাটাকাটি হতে হাতাহাতি হয়ে যায়। তারপর তাদের হাতে মৃত্যু হয় কামরুলের। যেদিন কামরুল মারা গেল সেদিন বিকেলেই পূর্বীদের পাশের বাড়ি থেকে ফোন এলো। সালমা কলঘরে পানির কলস নিতে গিয়ে আছাড় খেয়ে পড়ে গেছে। সালমার অবস্থা খুবই খারাপ। উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গিয়েছে সালমাকে। পূর্বী ঠিক করলো সালমাকে দেখতে যাবে, কিন্তু তানভীর রাজি হলো না। উল্টো রেগে গিয়ে বলল, ওই নরকের কীটের চেহারা আমি দ্বিতীয়বার দেখতে চাই না। ওকে আবার দেখলে আমি খুন করে ফেলব। পূর্বী ধীর গলায় বলল, তাহলে আমি যাব একা। তানভীর লাফিয়ে উঠল পূর্বী একা যাবে শুনে। তাড়াতাড়ি রেডি হয়ে নিল। রিকশায় বসে বসে তানভীর 100 বার বলল, কি দরকার সালমাকে দেখতে যাওয়ার? যা হয়েছে ভালো হয়েছে। পূর্বী চুপ করে রইল। হাসপাতালের বারান্দায় শুয়ে আছে সালমা। পাশে সালমার মা, বোন, ভাবি আছে। কোনো সিট খালি না থাকায় বারান্দায় থাকতে হচ্ছে। পূর্বীকে দেখে সালমার মুখ শুকিয়ে গেল। পূর্বী যে আসবে তা সালমার ভাবনাতেও ছিল না। পূর্বী ধীর গলায় বলল, কেমন আছো মা? মা ডাকটা শুনে সালমার কলিজা মোচড় দিয়ে উঠল। আহারে সন্তান! হু হু করে কেঁদে সালমা বলল, আমার পেটের ছেলেটা মরে গেছে। আমি ওরে পৃথিবীর আলো দেখাইতে পারলাম না। পূর্বী মুচকি হেসে বলল, মা, যে সন্তান পৃথিবীতে ছিল তাকে তো তুমি রক্ষা করতে পারলে না, তাকে তো বাঁচাতে পারলে না। পাপ বাপকেও ছাড়ে না মা। সন্তান হারানোর ব্যথা কেমন এবার বোঝো নিশ্চয়ই। আজ সকালে ওসি কামরুল মারা গেছেন, শুনেছে তো? আমি আমার আল্লাহর কাছে উত্তম বিচার চেয়েছি প্রতি নামাজে মা। আমার আল্লাহ আমাকে নিরাশ করেনি। দেখো না, একই দিনে 2টা সুখবর এলো, তাই আমার। তবে আমার ভাইটা না মারা গিয়ে তুমি মারা গেলে আমার বেশি ভালো লাগতো। সালমার মুখ ভয়ে শুকিয়ে গেল। পূর্বীর হাত চেপে ধরে সালমা বলল, আমাকে মাফ করে দে তুই। পূর্বী হেসে বলল, আমার এই জীবন চলে গেলেও তোমাকে আমি মাফ করব না। তানভীর নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। পূর্বী নেমে এলো। সারাটা পথ পূর্বী তানভীরের কাঁধে মাথা রেখে রিকশায় বসে রইল। তানভীর কিছুক্ষণ পর টের পেল পূর্বী কাছে। সুরভির মৃত্যুর প্রায় 3 মাস হলো। এতদিন পরে আজকে তানভীর পূর্বীকে কাঁদতে দেখছে। আজ কোনো বাধা দিল না তানভীর। কাঁদুক পূর্বী, মন খুলে কাঁদুক। তানভীরের ছুটি শেষ হবার বাকি আর 1 সপ্তাহ আছে। এই কথা জানার পর থেকে পূর্বী কেমন মুচড়ে পড়েছে। পূর্বীর এতদিন মনে হয়নি তানভীর চলে যাবে আবারও বিদেশে। রাতে তানভীর খাবার টেবিলে এই কথাটা বলার পর পূর্বী আর খেতে পারেনি। বেসিনে হাত ধুয়ে রুমে চলে এসেছে। বুকের ভেতর যেন একটা 10 মণ ওজনের পাথর চেপে বসেছে। পূর্বী কাঁদতে লাগলো জানালায় মাথা ঠেকিয়ে। তানভীরে উঠে এলো পূর্বীর পেছন পেছন। পূর্বী তানভীরকে শক্ত করে জড়িয়ে ধরল। পূর্বীর চুলে বিলি কাটতে কাটতে তানভীর বলল, এত কাঁদছো কেন? আমি তো রেগুলার তোমার সাথে কথা বলবো। তুমি কলেজে ভর্তি হয়েছ, নিয়মিত ক্লাস করবে, পড়বে। পড়ায় অসুবিধে হলে আমার চাচাতো ভাই সজীবের থেকে হেল্প নিও। ও তো তোমার ক্লাসমেট, সময় কেটে যাবে। তুমি তো এখনও ছোট, পড়বে। আর একটু বড় হলে আমি একজন জুনিয়র তানভীরকে তোমাকে দিয়ে যেতাম। পূর্বী ভীষণ লজ্জা পেল এই কথা শুনে। বিড়বিড় করে বলল, আমার চাইতে ছোট অনেকেরই তো বাবু আছে, তো কি হয়েছে? তানভীর হাসল। তারপর বলল, তোমার তো এখনও বিয়ের বয়স হয়নি। তুমি নিজেই তো বাচ্চা। এমনিতেই তো 15 বছর বয়সে বিয়ে করেছি। এখন এই বয়সে বাচ্চার মা হয়ে যাও, এটা আমি চাই না। তোমার জন্য রিক্সি হতে পারে এটা। তোমাকে নিয়ে কোনো রিক্স আমি নিতে চাই না। পূর্বী আর কথা বাড়ালো না, চুপচাপ শুয়ে পড়ল। তানভীরের নিজেরও ভীষণ কষ্ট হচ্ছে। কিভাবে থাকবে সে পূর্বীকে ছেড়ে? এই চিন্তার চাইতে বড় চিন্তা তানভীর না থাকলে সবাই পূর্বীর সাথে কেমন ব্যবহার করবে। ভালো ব্যবহার করার মতো তো কেউ নেই। কার কাছে রেখে যাবে তানভীর পূর্বীকে? রেবেকা ছেলের চলে যাওয়ার সময় এসে গেছে শুনে ভীষণ আনন্দিত হলো। ছেলের জন্য এই মেয়েটাকে তিনি মজা দেখাতে পারছেন না। একবার শুধু ছেলেটা যাক, তারপর উনি এই মেয়েকে রাহিলার মতো কাজের মেয়ে বানিয়ে নেবেন। ফকিরের ঘর থেকে সে রানীর আসনে বসেছে। ওই রানীর আসন থেকে তিনি পূর্বীকে হিড়হিড় করে টেনে নিচে নামাবেন বলে প্রতিজ্ঞা করলেন নিজের কাছে নিজে। 1 সপ্তাহ খুব দ্রুত শেষ হয়ে গেল। পূর্বীর চেহারাটা মলিন হয়ে গেল। তানভীরের মুখে বিষণ্ণতার ছাপ। সকাল থেকে তানভীর লাগেজ গোছানোয় লেগে গেল। তার পাশে নীরব হয়ে বসে রইল পূর্বী। এই কয়েক মাসে পূর্বী বুঝে গেছে
এ দুনিয়ায় সবচেয়ে নিরাপদ জায়গা তার জন্য তার স্বামী। সেই নিরাপত্তার স্থান যখন তাকে ছেড়ে চলে যাচ্ছে আজকে, পূর্বীর তখন গলাকাটা মুরগির মতো অবস্থা তো হবেই। তানভীরের দু চোখ বারবার ঝাপসা হয়ে আসে। কাঁদবে না বলে সিদ্ধান্ত নেয়ার পরেও কেন তার কান্না আছে, এটাই তানভীরের জন্য বিস্ময়ের। তানভীর নিজেকে সামলাতে গিয়ে উল্টো কেঁদে দিল বউকে জড়িয়ে ধরে। রাহেলা দরজার সামনে এসে ডাকতে লাগলো খেতে যাবার জন্য। সবার সামনে বসিয়ে আজ তানভীর পূর্বীকে খাইয়ে দিল। ভাই বোন, মা বাবা, কাউকে যেন আজ তানভীর দেখতে পাচ্ছে না। আনিকা কটাক্ষ করে বলল, লাজ লজ্জা দুনিয়া থেকে উঠে গেল রে বাবা। এসব রংঢং রুমি করতে পারে না, বেহায়ার মতো খাবার টেবিলে। তানভীর কথার জবাব দিল না। অন্য সময় হলে তানভীর আনিকার কথার মোক্ষম জবাব দিয়ে দিত, কিন্তু আজকে সেসবের মুড নেই তানভীরের। 10টার সময় গাড়ি এলো। তমিজ মিয়া ছেলেকে নিয়ে গাড়িতে উঠলেন। গাড়ি যতক্ষণ দেখা গেল, পূর্বী অপলক তাকিয়ে রইল গাড়িটির দিকে। গাড়িটি চোখের আড়াল হচ্ছে একটু একটু করে। পূর্বীর মনে হচ্ছে ওর প্রাণটাও আস্তে আস্তে দেহ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। মূর্তির মতো দাঁড়িয়ে রইল পূর্বী উঠোনে। গাড়ি বাড়ির বাহিরে আসতেই তানভীর গাড়ি থামাতে বলল ড্রাইভারকে। তারপর গাড়ি থেকে নেমে এক দৌড় দিল বাড়ির দিকে। তমিজ মিয়া হাসলেন ছেলের পাগলামি দেখে। ঝাপসা চোখে পূর্বী দেখতে পেল তানভীর সামনে এসে দাঁড়িয়েছে। পূর্বী কিছু বুঝে ওঠার আগেই তানভীর পূর্বীকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরল। সদর দরজার সামনে দাঁড়িয়ে ঘরের সবাই এই দৃশ্য দেখল। অনেকক্ষণ জড়িয়ে ধরার পর তানভীর পূর্বীর কপালে ছোট একটা চুমু খেয়ে বলল, আমি তোমাকে ভীষণ ভালোবাসি পূর্বী। আমি তোমাকে কখনো কোনো কাজে বাধা দিব না। তোমার খুশিতে আমি খুশি। আমার একটাই অনুরোধ থাকবে তোমার কাছে পূর্বী, আমি চলে গেলে কেউ যেন কখনো তোমার চরিত্র নিয়ে একটা কথা বলারও সাহস না পায়। পূর্বী, আমি সব সহ্য করতে পারবো, কিন্তু তোমাকে অন্য কারোর সাথে আমি সহ্য করতে পারবো না। তার আগেই যে আমি মরে যাব, তুমি শুধু আমার পূর্বী। তোমাকে আজ তোমার কাছে আমি আমানত হিসেবে রেখে যাচ্ছি। আমার সেই আমানতের যেন খেয়ানত না হয়। তোমাকে আমি সিংহের খাঁচায় রেখে যাচ্ছি পূর্বী। এরা ভীষণ হিংস্র, যে কোনো সময় তোমার উপর আক্রমণ করে বসবে। সবার থেকে সাবধানে থেকো। আমি সবসময় কল দেব। আমার সাথে কথা বলো পূর্বী। আসি, বেঁচে থাকলে আবারও দেখা হবে। তারপর গিয়ে মাকে জড়িয়ে ধরল তানভীর। মায়ের কপালে ছোট একটা চুমু খেল। রেবেকা রাগ করে বলল, সর সর, আর আদিক্ষেতা দেখাতে হবে না। আগে তো গেছিস বইয়ের কাছে, বইয়ের জন্যই জীবন। মা তো এখন শত্রু, এসব আদর মারে দেখাইতে হইব না। তানভীর হেসে বলল, মা মা এবং বউ দুজনের জায়গা দুইখানে, কেউ কারো জায়গা নিতে পারে না মা। তবে বিয়ের পর আল্লাহ মানুষের মনে বইয়ের জন্য অন্যরকম একটা টান ভালোবাসা দিয়ে দেয়। যদি তা না দিত, তবে নিজের সব ছেড়ে এসে একটা মেয়ে স্বামীর কাছে থাকতে পারত না মা। সেটা নিয়ে যদি কোনো মায়ের মনে হিংসে হয়, তবে সেই দোষ মায়ের। যেভাবে দৌড়ে এসেছে সেভাবেই দৌড়ে চলে গেল তানভীর। বর্ষাকাল শেষ হয়ে শরৎ এসেছে, কিন্তু বৃষ্টি এখনো বন্ধ হয়নি। সাদা মেঘেরা আকাশে উড়ে বেড়ানোর ফাঁকে ফাঁকে হঠাৎ বৃষ্টি হয়ে ঝরঝর করে ঝরে পড়ে। কাশফুল বনে অকারণে মন খারাপের আবেশ ছড়িয়ে পড়ে তখন। বৃষ্টি হচ্ছে তুমুল বেগে, যেন এটাই বর্ষাকাল। সকাল থেকে পূর্বীর ভীষণ মন খারাপ। ইদানিং লেখাপড়া কিছুই পূর্বীর ভালো লাগে না। আগের মতো কোনো যথাযথ কারণ খুঁজে পায় না পূর্বী লেখাপড়া করার জন্য। মনে হয় বৃথায় সময় নষ্ট। জীবনে আসলে কিছুই নেই, বেঁচে থাকাটাই এখন নিরর্থক মনে হয় পূর্বীর। যে জীবনে নিজের বলে দাবি করার মতো একটা মানুষ নেই, মন খারাপ হলে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করার মতো একটা মানুষ নেই, অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে এক নজর দেখারও কেউ নেই, সেই জীবন কেন মিশে বয়ে বেড়ানো? গত 3 দিন ধরে পূর্বীর জ্বর। দিনের বেলায় হুট করে গা কাঁপিয়ে জ্বর আসে, আবার আপনাতেই চলে যায়। রাতে সারা রাত জ্বর থাকে। এজন্য গত রাতে তানভীরের সাথে কথা বলতে পারিনি পূর্বী। কোনো হুঁশ ছিল না সারা রাত। এই 3 দিন পূর্বী একদানা ভাতও খায়নি, অথচ কেউ জানেও না যে পূর্বী খেতে যায় না। সজীবকে দিয়ে একটা পাউরুটি আনিয়েছিল পূর্বী। যখন ইচ্ছে করে পানিতে ভিজিয়ে 1 স্লাইড খেয়ে নেয়। ফর্সা গোলগাল মুখখানায় যেন রাজ্যের ব্যথা নেমেছে। দেখে মনে হয় একটা দুঃখপরী রাজকন্যা সে। এই মুখের হাসি ফিরিয়ে দেবে কে আবার?
তানভীর মালয়েশিয়া গিয়েছে 15 দিন হলো। এই 15 দিনে পূর্বী 2বার মাত্র ভিডিও কলে কথা বলেছে তানভীরের সাথে। আজকে পূর্বীর কলেজে পরীক্ষা আছে। প্রাইভেট কলেজে পড়ার এই এক হ্যাপা। রেগুলার ক্লাস করতে হয়, এক্সাম দিতে হয়। ফজরের নামাজ পড়ে পূর্বী বই নিয়ে বসল। নিজেকে বারবার বোঝাতে লাগলো, বইয়ের চাইতে আপন আমার আর কেউ নেই জীবনে। যখন যাকে আঁকড়ে ধরেছি সবাই ছেড়ে চলে গেছে আমাকে একা করে দিয়ে। শুধু আজীবনের জন্য সঙ্গী হয়ে আমার বই আমার পাশে আছে, যে বই আমাকে ছেড়ে যায়নি। আমি কেন অভিমান করে তাকে ছেড়ে দেব? নিজেকে দেওয়া নিজের মোটিভেশনে কাজে লাগিয়ে পূর্বে প্রিপোজিশন নিয়ে বসেছে। দরজায় নখ হতে দেখে পেছনে ঘুরে তাকালো পূর্বী। দেখে রেবেকা দাঁড়িয়ে আছে। এই প্রথম রেবেকা পূর্বীর রুমে এসেছে। রেবেকাকে দেখে পূর্বী চমকে উঠল। চেয়ার থেকে নেমে দাঁড়িয়ে বলল, মা আপনি? কঠোর গলায় রেবেকা বলল, রাতের রাহেলার হাত কাটা গেছে। আজ থেকে রান্ধনঘরের সব কাজ তোমার করতে হইব। বাপের বাড়ি তো আসিলা দাসীবাদীর মতো, এখানে আয়া রানীর সাইজে বইসো। এসব পড়ালেখা ধুয়ে আমরা পানি খামো না। পূর্বী অবাক হয়ে তাকিয়ে রইল রেবেকার দিকে। তারপর বই নিয়ে চলে গেল রান্নাঘরে। চুলায় চায়ের পানি চাপিয়ে দিয়ে রেবেকাকে জিজ্ঞেস করলো কি কি বানাতে হবে। রেবেকা একটু ভেবে বলল, ভাত রান্না 5 কেজি চালের, ডাল, মাছ ভাজা, আলু ভাজি, গরুর মাংস আলু দিয়ে রান্না, শিলপাঠায় ভর্তা বানাইবা, লাউ শাক ভাজি করবা, আর এখন নাস্তার জন্য রুটি বানাও, লগে সবাইরে ডিম ভাজা দিবা। পূর্বীর চমকালো এত আইটেমের কথা শুনে। এখন 6:30 বাজে। 10টায় কলেজে ক্লাস শুরু, 11টায় পূর্বীর পরীক্ষা। কলেজে যেতে 45 মিনিট লাগে। কিছু না বলে এক চুলায় আটা সিদ্ধ করে নিল রুটির জন্য। চায়ের পানি নামিয়ে ভাত বসিয়ে দিল। আটা সিদ্ধ হলে সে চুলায় ডাল বসিয়ে দিল। দ্রুত রুটি বানাতে লাগলো। 40টা রুটি বানাতে বানাতে পূর্বীর ডাল রান্না হয়ে গেল। সেই সাথে প্রিপোজিশনও পড়া হলো। এর মধ্যে 7:30 বেজে গেছে। বুক ফেটে কান্না এলো পূর্বীর। কখন বাকি কাজ করবে, কখন রান্না শেষ হবে। তানভীর কল দিল এর মধ্যে। পূর্বী রিসিভ করতে পারল না। হাতে মাছের রক্ত। মাছ কাটতে বসেছে সে। মাছ কাটতে কাটতে বইয়ের দিকে বার কয়েক চোখ বুলালো। একটা রিপোর্ট আসতে পারে এক্সামে, সেটা পড়ে নিচ্ছে। পূর্বীর কল না তোলায় তানভীর তারিনকে কল দিয়ে বলল, আপা পূর্বী কোথায়? কল তুলছি না, গিয়ে দেখতো রুমে আছে কিনা, শরীর খারাপ মনে হয় ওর। তারিন ভীষণ বিরক্ত হলো ভাইয়ের ওপর। পূর্বীর রুমে গিয়ে ভিডিও কল দিয়ে বলল, তোর বউ রুমে নেই। আমি এখন কি মাইক দিয়ে চারিদিকে অ্যানাউন্স করব যে তানভীরের বউ হারিয়ে গেছে? কোনো সহৃদয়বান ব্যক্তি যদি। তানভীর বাকি কথা না শুনে ফোন রেখে দিল। ভীষণ বিরক্ত লাগছে তানভীরের এখন। গতরাতেও পূর্বী কল রিসিভ করেনি, এখনও কল রিসিভ করছে না। বুকের ভেতর এক অজানা ভয় এসে বাধা বাঁধল। তার পূর্বী ঠিক আছে তো? শুধু তারই আছে তো? পূর্বীর চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়ে মাছ ভাজতে দিল। তারপর মাংসের জন্য আলু কাটল। আলু ভাজির জন্য আলু কুচি করল, পেঁয়াজ, টমেটো, মরিচ সব কাটতে কাটতে মাছ ভাজা হয়ে গেল। ভাত নামাতে গিয়ে পূর্বীর বুক কেঁপে উঠল। এত বড় ভাতের পাতিল আগে কখনো পূর্বীর নামায়নি। এই পাতিলের মার কিভাবে পেলবে সে? নিজেকে ভীষণ অসহায় মনে হলো পূর্বীর। স্বামী ছাড়া এই সংসারে তার দাম নেই। আজ তানভীর থাকলে নিশ্চয়ই এই সাহস হতো না কারোর। তানভীরকে কিছু বলতে পারবে না পূর্বী। এই মাথা গরম লোকটা রেবিকাকে তুমুল গালাগালি করবে হয়তো, কিন্তু সে হয়তো দূরেই থাকবে। অযথা রেবিকার সব কাজ তো পূর্বীকে করতেই হবে, সেই সাথে গালিগালি ফ্রিতেই শুনতে হবে। অনেক কষ্টে ভাতের মার ফেলল পূর্বী। তারপর এক চুলায় মাংস বসালো, অন্য চুলায় আলু ভাজি। তারপর বসলো শাক বাছতে। শাকে অনেক পোকামাকড় থাকে, তাই ভালো না বাছা হলে পূর্বীর মন খুঁতখুত করে। আলু ভাজি হলে শাকভাজি বসিয়ে দিল। ঘড়িতে ইতিমধ্যে 10টা বেজে গেছে। তারিন রান্নাঘরে এসে বলল, পূর্বী আমার ছেলের জন্য খিচুড়ি রান্না করতে হবে, একটু তাড়াতাড়ি করে করে দাও তো, আর আমার রুমে 1 কাপ চা দিও। পূর্বী কি করবে বা কি বলবে বুঝতে পারছে না। একটু পেঁপে, গাজর, আলু, ডিম, পুঁইশাক, ডাল এসব মিশিয়ে তারিনের ছেলে রকির জন্য খিচুড়ি রান্না করে সব সময় রাহেলা। পূর্বী বসলো এসব নিয়ে কাটার জন্য। তানভীর আবারও কল দিল তখন। পূর্বীর ফোন কানে নিয়ে হ্যালো বলতেই শুনতে পেল তানভীর বলছে, কাল রাত থেকে তোমাকে কল দিচ্ছি, তুমি কল ধরো না। এতক্ষণ কল দিছি, কল ধরো নাই।
ঘরেও ছিল না। আপা গিয়ে খুঁজে আসছে তোমাকে। কই ছিলে তুমি? আমার সাথে কথা বলতে এত বিরক্ত লাগে তোমার? এরকম অবহেলা করো কেন তুমি? তারিন সামনে দাঁড়িয়েছিল। পূর্বী কোনো কথা বলতে পারল না তাই। তানভীরকে জবাব না দিয়ে ফোন নামিয়ে রাখল। এখন কথা বলার সময় নেই। 10টায় যেখানে ক্লাস শুরু হয়ে গেছে, এখন তানভীরের রাগ ভাঙাবে কখন পূর্বী? তারিনের তানভীরের সাথে মিথ্যে কথা বলায় পূর্বীর প্রচুর রাগ হলো তারিনের ওপর। সব কেটে দিয়ে তাই তারিনকে বলল, আপা, আমার ক্লাসের সময় যাচ্ছে, আমি যাই, আপনি রেধে নিন আজ একটু। রুমে গিয়ে বোরকা পরে ব্যাগ আর মোবাইল নিয়ে পূর্বী ছুটল। উঠোনে নামতে দেখে সজীব যাচ্ছে বাইক নিয়ে। পূর্বীকে দেখে বলল, ভাবি, আপনারও আজকে দেরি হয়েছে দেখছি, আমার সাথে উঠে আসেন, নয়তো এক্সাম দিতে পারবেন না। তমিজ মিয়া উঠোনে বসে চুলে মেহেদি পড়েছিলেন। সজীবের কথা শুনে পূর্বীকে বললেন, ক্লাস আছে যখন এত দেরি করলা কেন? যাও, সজীবের লগে যাও, পড়ালেখা হইল গিয়ে সব কিছুর আগে। পূর্বী সজীবের বাইকে চড়ে চলে গেল কলেজের উদ্দেশ্যে। তারিন অগ্নিমূর্তি হয়ে মায়ের রুমের দিকে গেল পূর্বীর নামে বিচার দিতে। পৌষের এক কুয়াশা জড়ানো সকাল। সূর্য ওঠার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বাড়ির সবাই আরামদায়ক ঘুমে তলিয়াছে। ঘুম নেই রাহেলা আর পূর্বীর। রাহেলা উঠে বাসি বাসন ধুতে বসে গেল। পূর্বী বের হলো ঝাড়ু নিয়ে। গত 5-6 মাস ধরে রেবেকার করার নির্দেশ, পূর্বীকে সকালে উঠে সব কাজ করতে হবে রাহেলার সাথে। এক নীরব অভিমানে পূর্বী তানভীরকেও কিছু জানালো না এসব নিয়ে। পূর্বী মেনে নিল তার ভাগ্যটা এরকম। এই পোড়া কপালে আর কি সুখ সইবে নাকি? পূর্বীর ঝাড়ু দেওয়ার মধ্যেই এক রিকশা এসে থামলো উঠোনে। মাথায় ওড়না টেনে নিয়ে পূর্বী জড়সড় হয়ে তাকিয়ে থাকলো রিকশার দিকে। তারপর কি হলো পূর্বী জানে না। পূর্বীর মনে হলো সে যেন স্বপ্ন দেখছে। মাথায় টুপি, গায়ে ব্ল্যাক হুডি, পিঠে ব্যাগ। তানভীর দাঁড়িয়ে আছে উঠোনে। পূর্বী কি করবে বুঝতে পারছে না। সে কি সামনে গিয়ে সালাম দিবে নাকি সবাইকে ডাকবে? পূর্বীর মনে হলো সে যেন পাথরের মতো জমে গেছে। এক পা সামনে এগোনের শক্তিও নেই। তানভীর এগিয়ে এলো, এসে খুব শক্ত করে জড়িয়ে ধরল পূর্বীকে। শক্ত হাতের বন্ধনে পূর্বীর মনে হলো দম বন্ধ হয়ে যাবে। পূর্বী মনে মনে প্রার্থনা করল, এই আলিঙ্গনে যেন তার মৃত্যু হয়। এর চাইতে সুখকর মৃত্যু আর কিছুই হবে না। তানভীর ঘাড়ে একটা চুমু খেলো পূর্বীর। শিউরে উঠল পূর্বীর শিহরণে। তানভীর রিকশা ভাড়া মিটিয়ে রিকশা বিদায় করল। নিজের লাগেজ দুটো নামিয়ে পূর্বীর হাত থেকে ঝাড়ু ফেলে দিয়ে পূর্বীকে নিয়ে ঘরে গেল। রেবেকার কাঁচা ঘুম ভেঙে গেল চিৎকার শুনে। তানভীরের গলার স্বর শুনে রেবেকার মনে হলো স্বপ্ন দেখছে, কিন্তু স্বপ্ন না, বাস্তব। বুঝতে পারল যখন রাহেলা এসে বলল, তানভীর ভাইজান আসছি খালাম্মা। রেবেকা ধরফরিয়ে উঠে বসল বিছানায়। তানভীর আসছে? তানভীর কই থেকে আসবে এই সাত সকালে? আর মালয়েশিয়া থেকে তানভীর আসলে রেবেকাকে বলতো না আগে? কাউকে কিছু না জেনেই হুট করে চেলো এলো কীভাবে তানভীর? রেবেকার রাগ আস্তে আস্তে বাড়তে লাগলো। সব পূর্বীর চক্রান্ত বলে রেবেকার মনে হলো। রেবেকা উঠে গেল বাহিরের দিকে। ডাইনিং রুমে গিয়ে দেখে সবাই দাঁড়িয়ে আছে। আনিকা, মিম, তারিন, তারেক, তুহিন, তৌসিফ সবাই হতভম্ব হয়ে আছে। তানভীর মাকে সালাম দিয়ে জড়িয়ে ধরল। রাগে রেবেকা সরে দাঁড়ালেন। তারপর বললেন, এভাবে চলে এলি? একবার জানানোর প্রয়োজন মনে করলেন আমাদের কাউকে? নামাজ পড়ে তমিজ মিয়া বাড়ি ফিরলেন। ঘরে ঢুকতে ঢুকতে শুনল রেবেকার কথা। তানভীরের জবাবের আগে তমিজ মিয়া বলল, তানভীর আমাকে বলে এসেছে, আমি জানতাম আজকে যে আমার ছেলে আসবে। বাবার কথা শুনে তানভীর গিয়ে জড়িয়ে ধরল বাবাকে। তমিজ মিয়া ছেলেকে বুকে পেয়ে খুব আনন্দে আটখানা হলেন। রেবেকার মুখ ভার হয়ে রইল। তৌসিফ এগিয়ে এসে মাকে ইশারা দিল। রেবেকা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, তো এমন জরুরি চলে এলি কেন? কি হয়েছে? সামনের মাসে তৌসিফের বিয়ে, কত টাকা পয়সার দরকার। ওর বইয়ের জন্য গহনা গড়ার টাকাও দিলি না। তানভীর হেসে বলল, আমার কপাল খারাপ যে মা, তাই আসতে হয়েছে। এসেছি পূর্বীর বিচার করতে। একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই এসেছি এবার মা। রেবেকা বুঝতে পারল না। পূর্বীর গলা শুকিয়ে গেল তানভীরের কথা শুনে। তানভীর সোফায় বসে বলল, মা, এখানে তোমরা সবাই আছো, সবার সামনেই আমি এখন সব কথা সেরে নিতে চাই। তানভীরের কথা শুনে সবাই বুঝল যে কোনো একটা সমস্যা হয়েছে।
পূর্বীর হাত পা কাঁপতে লাগলো। পূর্বী খুঁজে পেল না সে কোথায়, কোন অপরাধ করেছে সে। তবে কিসের বিচার হবে? ভাগ্য কি তাকে স্বামীর সংসার করতে দিবে না? তানভীর ফোন থেকে কয়েকটা ছবি বের করলো। তারপর সবাইকে দেখিয়ে বলল, এই ছবিগুলো আমাকে আমার ছোট ভাই তৌসিফ পাঠিয়েছে। পাঠিয়ে বলেছে, ভাবি ভাবি তো কলেজে যাওয়ার নাম করে এই ছেলেটার সাথে ঘুরতে যায়। মা, আমার ভাই ভুলে গেছে আমি দূরদেশে থাকলেও দেশের সব খবর আমি রাখি। এই ছেলেটা সজীব, আমাদের সজীব। আমি নিজে ওকে বলে গিয়েছি পূর্বীকে যাতে কলেজে আনা নেওয়া করে। আমি নিজেই টাকা দিই ওকে ওর বাইকের তেলের জন্য। আমার নিজেরও ভাই আছে, তবুও কেন আমি আমার চাচাতো ভাইকে বলেছি আমার বউকে আনা নেওয়া করতে? জানেন, কারণ আমি জানি আমার ভাইয়ের কাছেও আমার পূর্বী নিরাপদ না। সজীব সবচেয়ে বিশ্বাসযোগ্য। আমার ভাই ভেবেছে সজীবের মাথায় হেলমেট থাকায় আমি বুঝবো না এই ছেলে যে আমাদের সজীব। তৌসিফ আমাকে পূর্বীর কলেজের কয়েকটা ছবি দিয়েছে। সেখানে পূর্বী একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে কলেজের মেহগনি গাছের তলায়। সেই ছেলেটি আমার ক্লাসমেট রিপার ভাই। আমি পূর্বীকে বলেছি ওই ছেলের কাছ থেকে রিপার ফোন নাম্বার নিতে। স্কুলের অনেক বন্ধুদের কথাই মনে পড়ে সবার সাথে যোগাযোগ করার জন্য। কিন্তু তৌসিফ আমাকে বলল, পূর্বী ক্লাস না করে সবসময় এই ছেলের সাথে আড্ডা দিয়ে সময় কাটায়। মা, আমি না থাকার সুযোগে তুমি পূর্বীকে দিয়ে ঘরের কাজ করানো শুরু করেছ। পূর্বী কিন্তু আমাকে আজ পর্যন্ত কিছু বলেনি। আমি পূর্বীকে ফোনে না পেলে যখন আপাকে কল দিতাম, ভাবিদের কল দিয়ে জিজ্ঞেস করতাম পূর্বী কোথায়, ওনারা বলতেন পূর্বী ঘরে নেই। ও কোথায় কেউ বলতে পারতো না। সবাই বলতো এই সময় হলেই পূর্বী নাকি সবাই ঘুমিয়ে থাকার সুযোগে বের হয়ে যায়। আমি পূর্বীকে কিছু জিজ্ঞেস করিনি এ নিয়ে। তবে আমি জানতাম সে সময় পূর্বী ব্যস্ত থাকতো রান্নার কাজে অথবা ঘরের কাজে। কেননা আমি আপা ভাবিদের জিজ্ঞেস করার পর রাহেল আপাকে ভিডিও কল দিতাম। রাহেল আপা কল রিসিভ করে ফোনটা রেখে দিত একপাশে। আমি দেখতাম ঘামে জবজবে হয়েও পূর্বী কাজ করে যেত। কিন্তু একটা দিনেও পূর্বীর মুখ থেকে একটা অভিযোগ শুনিনি। মা, আমার বাবা আমার জন্য খাঁটি সোনা এনেছে। সেই সোনা আমি চিনেছি, তোমরা চিনলে না। আমি বুঝে গেছি যতদিন আমি বিদেশে আছি বাড়ি থেকে কল দিয়ে বিভিন্নভাবে সবাই পূর্বীর নামে অপবাদ দিবে আমার কাছে। পূর্বীকে আমি সিংহের খাঁচায় রেখে গেছি। পূর্বী বুঝতে পারিনি আমার পরিবারের লোকজন কি পরিমাণ বিষাক্ত। কিন্তু এই কদিনে বাড়ি থেকে তোমাদের সবার কল ছবি পেয়ে আমার মাথা খারাপ হয়ে যাবার মতো অবস্থা হলো। এই কয় মাসে আমি এটুকুও বুঝে গেছি তোমাদের কাছে পূর্বীকে রাখা যাবে না। তাই আমি এসেছি পূর্বীকে নিয়ে যাবার জন্য। বাবার সাথে আমার কথা হয়েছে। বাবা সব কাগজপত্র রেডি করে রেখেছে। বয়স বাড়ি দিয়ে পূর্বীর পাসপোর্ট করতে দেব আজকেই। 1 মাসের ভিতর আমি পূর্বীকে নিয়ে চলে যাব। রেবেকা থমথমে মুখে বললেন, সব সিদ্ধান্ত তো তুই নিয়েছিস, তবে আর আমাকে বলার কি দরকার ছিল? তানভীর হেসে বলল, মা, এই পরিস্থিতির জন্য কে দায়ী? তুমি নিজে যদি ঠান্ডা মাথায় একবার ভাবো তাহলে উত্তর পেয়ে যাবে। তুমি যদি আর সবার মতো আমার বাবা মা হারা বউটাকে একবার কাছে টেনে নিতে, তবে আজ এই পরিস্থিতি হতো না। কেউ সুযোগ পেত না আমার বউকে নিয়ে এভাবে অপমান করার। আমারও আর্জেন্ট ছুটি নিয়ে এভাবে দেশে ফিরে আসতে হতো না। শুধু পূর্বীর বাবা মা নেই, এটাই ছিল পূর্বীর অপরাধ। মা, তুমি তো আমার মা, আমার তো মা আছে। আমার কি উপকার হলো মা থেকে বলতে পারবে তুমি? রেবেকা কথা বলল না আর। সবার মুখ বন্ধ হয়ে গেল। তৌসিফ এগিয়ে এসে ভাইয়ের হাত চেপে ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও ভাই। আমাকে মা বলেছে ভাবির পিছনে এভাবে গোয়েন্দাগিরি করতে। আমিও ভাবলাম ভাবিকে যদি বাড়ি থেকে বের করতে পারি তবে তুমি আবার আগের মতো হবে, যখন যা চাইব তাই পাবো। তানভীর হাসল। রেবেকা মাথা নিচু করে রইল, লজ্জায় কারো দিকে তাকাতে পারছে না। তানভীর হেসে বলল, মা, একটু ভেবে বলো তো, এই যে এভাবে পূর্বীকে তুমি অপমান করতে এক পায়ে খাড়া হয়েছিলে, তুমি কি তাতে ভালো ছিলে? আমি কি ভালো ছিলাম তোমাদের ছেড়ে যোজন যোজন দূরত্বে থেকে? আমার প্রাণ রেখে গেলাম বাড়িতে, সেও ভালো ছিল না। মা, কোথাও কেউ ভালো থাকে না মনে এরকম হিংসা ঘৃণা পুষে রেখে। আমি তো আমার বউ নিয়ে চলেই যাব। যাকে নিয়ে সবার এত সমস্যা ছিল তাকে নিয়ে যাব। তারপর তোমরা সবাই ভালো থেকো। সত্যি সত্যি তানভীর 1 মাসের মাথায় পূর্বীকে নিয়ে চলে গেল। রাহেলাও এই বাড়ির কাজ ছেড়ে দিল।
সকাল থেকে রাত পর্যন্ত খাটতে হয় বলে রাহেলারও কাজের ইচ্ছে চলে গেল। রেবেকা সংসারে সবার আসল রূপ দেখতে শুরু করলো আস্তে আস্তে। তানভীর আর আগের মতো লাখ লাখ টাকা দেয় না মায়ের হাতে, মাসে 20,000 টাকা পাঠায় রেবেকাকে। সেই টাকা রেবেকার কখন খরচ হয়ে যায় হিসেব থাকে না। লজ্জায় ছেলের কাছে চাইতেও পারেন না। তমিজ মিয়ার কাছে আলাদা টাকা পাঠায় তানভীর, সেটা রেবেকা জানে না। সংসার বইদের হাতে চলে যাবার পর রেবেকা বুঝতে পারল, যাদের সে এতদিন আপন ভেবেছে তারাই তার সবচেয়ে পর। তারই নিজের শ্বশুরবাড়ি চলে গেল। আনিকা, মিম কেউই রেবেকাকে পাত্তা দেয় না। এমনকি শখ করে নিজের ভাইয়ের মেয়ে এনেছেন ছোট ছেলের বউ করে, সেও দাম দেয় না। তমিজ মিয়ার সাথে আজকাল বইরা কথা বলার চেষ্টা করেন, কিন্তু তমিজ মিয়া পাত্তা দেয় না, বরং বিরক্ত হয়ে বলে, যে খারাপ ছিল তারে তো সামনে থেকে সরিয়ে দিয়েছি, এখন তোমার ভালো বৌদির ব্যাপার, তুমি জানো, আমাকে এসব বলে লাভ নেই। আজকাল রেবেকা কোথাও পাত্তা পায় না। মাঝে মধ্যে তাই তার চিৎকার করে বলতে ইচ্ছে করে, আমি ভালো নেই, একটুও ভালো নেই। সমাপ্ত।